আলোচিত হয়। আমি অনুরোধ করব দিলীপ বাবুকে এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ নয়নিকা, শোনা যাচ্ছে আশা করি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, প্রথমেই বলি যে এই যে প্রশ্নটি উঠেছে সেটা একদম আলোচনার শেষে আমরা আসব। তার আগে আমি যেটুকু দেখেছি, ছবিটা যেরকম দাঁড়াচ্ছে আমার চোখে, সেইটা একটু রাখার চেষ্টা করব আলোচনার বড় অংশটা নিয়ে। একটা ডিসক্লেমার দিয়ে শুরু করার রীতি আছে আজকাল। আমার ডিসক্লেমারটা এই যে আমাদের আজকের শিরোনাম এর উপরে 2013 সালে অমর্ত্য সেন এবং জর্জ যে বইটি লিখেছিলেন, ইন্ডিয়ান আনসার্টেন গ্লোরি, যার বাংলা অনুবাদ করেছিলেন অনির্বাণ চট্টোপাধ্যায় এবং কুমার রানা, ভারত উন্নয়ন ও বঞ্চনা, তার একটা বড় প্রভাব আছে। বস্তুত সেখানে যে বড় বিষয়টি আলোচিত হয়েছে তারই একটা ছোট অংশ নিয়ে আমি এগোবার চেষ্টা করছি, এবং এটাও চেষ্টা করব যে যে বিষয়গুলো ওখানে অত বিশদে আলোচিত হয়নি সেই বিষয়গুলোকে আনার, মানে সেগুলো ওই বড়রই একটা ছোট ব্যাপার। তো সুতরাং প্রেমটা কিন্তু ভারত উন্নয়ন ও বঞ্চনার মূলত। তো আমরা যদি বঞ্চনার কথা ভাবি তাহলে প্রথমে শুরু করতে হয় যে কোন প্রতিশ্রুতির ভিত্তিতে আমি স্বাস্থ্যকে বলতে পারি যে স্বাস্থ্য আমার অধিকার, বেটা আমার বঞ্চনা। তো আমরা যদি সংবিধানটা দেখি, সেটা দিয়ে শুরু করা যাক, কারণ যে কোনো দেশের নাগরিকদের কাছে তার প্রতিশ্রুতি আসে সংবিধান ধরেই। তো আমাদের এখানে মৌলিক অধিকার যেগুলো আছে এবং সম্প্রতি যাতে শিক্ষাও যুক্ত হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সেইভাবে লেখা নেই। কিন্তু সংবিধানের অনেকগুলি ধারা আছে, আমি বলছি এক এক করে। যেমন 21 নম্বর ধারা, যেটা রাইট টু লাইফ। 38 নম্বর ধারা, যেটা সিকিউরিং সোশ্যাল অর্ডার উইথ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। 39 নম্বর ধারা, রাইট টু লাইভলিহুড, রিসোর্স ডিস্ট্রিবিউশন, সেফটি অ্যান্ড হেলদি ডেভেলপমেন্ট। 42 নম্বর ধারা, যেটা জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটার্নিটি রিলিফ। 47, এটা ডাইরেক্টিভ প্রিন্সিপালে আসছে, সেখানে বলা আছে রেজিং লেভেলস অফ নিউট্রিশন অ্যান্ড ইমপ্রুভিং পাবলিক হেলথ অ্যান্ড প্রহিবিশন অফ অ্যালকোহল। আর 48 হচ্ছে প্রোটেক্ট অ্যান্ড সেফগার্ড এনভায়রনমেন্ট। এই সবকটি ধারাই কিন্তু যখন সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করছেন বা অন্যান্য উচ্চ আদালত, হাইকোর্টের মতো বিভিন্ন রাজ্যের ব্যাখ্যা করছেন, তারা প্রত্যেকবারই একই ব্যাখ্যায় একই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিতে হবে। সুতরাং আইনগত ব্যাপারটা কিন্তু মোটামুটি স্থির হয়ে আছে, যদিও ওই যা বললাম শুরুতে যে এটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়নি। তবে এই বিষয়ে অমর্ত্য সেনের আরেকটা কথা মনে পড়ে, উনি বলেছিলেন এই আইডিয়া অফ জাস্টিস ছিল যে যা লেখা নেই সেটা অধিকার নয়, এমন কিন্তু নয় ব্যাপারটা। তো যাই হোক, তো এই যে সংবিধানে এইভাবে লেখা হলো তার পটভূমিটা কি, মানে দেশ যারা তখন গড়ছিলেন তারা কিভাবে ভাবছিলেন সেটাও একটু দেখে নিতে পারি। স্বাধীনতার আগে ভারতের জাতীয় কংগ্রেস যে জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন, সেখানে স্বাস্থ্য বিষয়ক যে সাব কমিটিটি ছিল সেটার নাম সোফে কমিটি, চেয়ারম্যান ছিলেন সোফে। কমিটির অন্যতম সদস্য ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো মনে রাখতে হবে যে যে সময় সোফে কমিটি তাদের রিপোর্ট দিচ্ছেন তখন আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কিরকম একটা ছোট ছবিতে রাখি। সেটা হচ্ছে ভারতে, পুরো ভারতে, সারা দেশে মোট হাসপাতালের বেড ছিল 73,000। আর তার মানে দাঁড়ায় যে প্রতি 1000 জন পিছু 0.24 শয্যা আছে, অর্থাৎ 1/4 অফ এ বেড। একটা হসপিটাল বেডের 1/4 বরাদ্দ হচ্ছে 10,000 জন মানুষের জন্য। যদি ইংল্যান্ডের সঙ্গে তুলনা করেন তাহলে ইংল্যান্ডে সেই সময় 10,000 লোকের জন্য, 1000 লোকের জন্য 7.14
বেড পাওয়া ছিল, আর ওয়েলসে আরো বেশি ছিল, 10.4। আর তখন মাথা পিছু রোজগারও ছিল ভারতে সেই সময় 6 থেকে 7 টাকা। ইংল্যান্ডে ছিল 90 থেকে 100 টাকা, আর আমেরিকায় আরো বেশি, 100 থেকে 120 টাকা। অর্থাৎ দারিদ্র্যের এই লেভেল, আর তার পাশাপাশি পরিষেবার এই অবস্থা। তো এর প্রেক্ষিতে দাঁড়িয়ে সোখে কমিটি যা ভেবেছিলেন, এই পুরো প্ল্যানিং কমিশন, আপনারা জানেন হয় ছাত্ররা যে পুরো প্ল্যানিং কমিশনটা ন্যাশনাল প্ল্যানিং কমিশন কংগ্রেসের, তার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। তো তারা যে সুপারিশটা করেছিলেন সেটা হচ্ছে প্রতি 1000 জনসংখ্যা পিছু অন্তত একজন ডাক্তার, আর প্রতি 600 জনসংখ্যা পিছু একটা হসপিটাল বেড। এটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্মে তারা বলছিলেন যে এই রিপোর্ট যখন তারা দিচ্ছেন, এটা ওই 40-41 এরকম সময়ের কথা বলছি, তখন তার থেকে অন্তত 10 বছরের মধ্যে অন্তত 3000 জন পিছু একজন ডাক্তার, আর 1500 জনসংখ্যা পিছু একটা হাসপাতাল শয্যার ব্যবস্থা করতে হবে। এই ছিল তাদের একটা সুপারিশ হাসপাতাল নিয়ে। দ্বিতীয় সুপারিশ ছিল, সেই সময় প্রায় প্রতি বছর 5 কোটি টাকার ওষুধ আমদানি করতে হতো। তখনকার 5 কোটি আপনারা গুণ করে দেখুন এখনকার কত ঠিক। সুতরাং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এখানে যথেষ্ট সম্ভাবনা প্ল্যানিং কমিশন দেখছেন, কিন্তু সেই সঙ্গে প্ল্যানিং কমিশন এটা বলছেন যে মানুষ বা পশুর স্বাস্থ্য বা চিকিৎসা বিষয়ক কোনো উদ্ভাবনের জন্য কোনো ব্যক্তি বা কর্পোরেট কোনো পেটেন্ট নিতে পারবেন না। অর্থাৎ যা আবিষ্কৃত হবে সেটা কিন্তু সবার, সেটা ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে গণ্য হবে। এবং তৃতীয় যেটা ছিল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সমস্ত পরিষেবাটাই পুরো বিনামূল্যে দেওয়া হবে সব দেশবাসীকে। ওরা মনে করেছিলেন যে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের জন্য এই ব্যবস্থাটা রাষ্ট্র ছাড়া আর কারোর হাতে থাকতে পারে না, রাষ্ট্রের হাতেই থাকতে হবে। এরপর স্বাধীনতার ঠিক আগের বছরে 1946-এ একটা বিখ্যাত বড় কমিটি হয়েছিল, অনেক বছর ধরে তারা কাজ করেছিলেন স্যার ভোরের নেতৃত্বে, ভোর কমিটি বলে। এটা প্রায় 4 খণ্ডের একটা বিশাল রিপোর্ট আছে। তাদের সঙ্গে সোখে কমিটির কিছু কিছু তফাৎ হলেও যে ব্যাপারটা এরা একমত ছিল সেটা হচ্ছে নাগরিকদের স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। এদের কতগুলো সুপারিশ পরের দিকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং আরো বেশ কিছু সমাজবিজ্ঞানীরা মনে করেন যে সেটা খুব সুফল ফলেনি। তার মধ্যে একটা ছিল যে পাবলিক হেলথটা ব্রিটিশ আমলে আলাদা ছিল, জনস্বাস্থ্য অর্থাৎ পরিবেশগত যে ব্যবস্থাগুলো সেগুলো আলাদা ছিল, আর চিকিৎসা আলাদা ছিল। ভোরে কমিটির সুপারিশে ওগুলো একত্রিত হয়ে গেল। এবং তামিলনাড়ু হচ্ছে একমাত্র রাজ্য যেটা এই সুপারিশটা মানেনি। তারপরে তামিলনাড়ুর, আমরা যখন কথাবার্তা হবে তখন দেখবো যে তামিলনাড়ু কিন্তু এইটা না করার ফলে তাদের জনস্বাস্থ্যের অবস্থা আরো অনেক রাজ্যের চেয়ে অনেক অনেক ভালো। তো আরেকটা ওদের যেটা মূল বক্তব্য ছিল, ওরা সেই টার্গেটটা বেঁধেছিলেন যে কিভাবে হবে, তাতে ওরা বলেছিলেন যে ওদেরও একটা স্বল্পমেয়াদী লক্ষ্য ছিল। স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে প্রতি 40,000 জনসংখ্যার জন্য একটা হাসপাতাল, যে হাসপাতালে থাকবে 2 জন ডাক্তার, 1 জন নার্স, 4 জন পাবলিক হেলথ নার্স, 4 জন মিডওয়াইফ, 4 জন প্রশিক্ষিত দায়ী, 2 জন স্যানিটারি ইন্সপেক্টর, 2 জন হেলথ অ্যাসিস্ট্যান্ট, 1 জন ফার্মাসিস্ট, এবং আরো 15 জন নানা ধরনের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আর দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল প্রতি 10,000 থেকে 20,000 জনসংখ্যার জন্য একটি 75 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আর উচ্চতর পরিষেবার জন্য প্রতি জেলায় একটা 2,500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে সব ধরনের স্পেশালাইজেশন থাকবে। তৃতীয় যেটা ওদের গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে এককালে একটা ডিপ্লোমা কোর্স চালু ছিল ডাক্তার, 3 বছরের। এবং অনেক সময়তেই, বেশিরভাগ সময়ই, যে গ্রামাঞ্চলে যারা ডাক্তারি করতেন তারা এই লাইসেন্সিয়েট মানে ডিপ্লোমা হোল্ডার ছিলেন, আর বাকিরা এমবিবিএস করতেন ওই 5 বছরের যে পুরো কোর্সটা এখন হয়। ওরা এই লাইসেন্সিয়েটটা করে তুলে দিলেন। এবং তারপরে আপনারা জানেন এখনো বহুদিন ধরে টানাপোড়েন চলছে যে আমরা
চীনের মতো বেয়ারফুট ডক্টরের দিকে যাব কিনা, 3 বছরে করব কিনা, অন্য প্রসঙ্গ, আমরা সেটা পরে আসি। আরেকটাও বাধ্যতামূলক করেছিলেন, সেটা হচ্ছে চিকিৎসকদের সবাইকে 3 মাসের, মানে যে ডিসিপ্লিনেরই তিনি চিকিৎসক হন না কেন, যে বিশেষজ্ঞই তিনি যে বিষয়ে বিশেষজ্ঞ হন না কেন, তাদের সবাইকে 3 মাসের প্রিভেন্টিভ আর সোশ্যাল মেডিসিনের প্রশিক্ষণ নিতে হবে। এই ছিল আমাদের স্বাধীনতাকালীন সুপারিশগুলো। স্বাধীনতা যখন হলো, সংবিধান যখন লেখা হলো, তখন রাজ্য আর কেন্দ্রের মধ্যে স্বাস্থ্যের দায়িত্ব ভাগাভাগি হলো। এই ভাগাভাগিটা একটু বলা দরকার, তার কারণ তা না হলে পুরো মানে বড় ছবিটাকে বোঝা একটু মুশকিল হবে। এই ভাগাভাগির মধ্যে কোয়ারেন্টাইন ইত্যাদি বিষয়গুলো একেবারেই কেন্দ্রের অধীন, মানে বাইরে থেকে যখন যারা আসছেন তাদের কোয়ারেন্টাইন। আর কয়েকটা বিষয় আছে যেগুলোকে কনকারেন্ট বলি, মানে কেন্দ্র আর রাজ্যের যৌথ দায়িত্ব। মেডিকেল এডুকেশন, মেডিকেল প্রফেশনের যে নিয়ম কানুন, ওষুধ, মানসিক স্বাস্থ্য, খাবারে ভেজাল প্রতিরোধ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যের তথ্য, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশন ইত্যাদি, এগুলো হচ্ছে কনকারেন্ট জুরিসডিকশন। মানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তবে কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় ন্যাচারালি সেটা রাজ্যের জন্য মানা বাধ্যতামূলক। আর হাসপাতাল, ডিসপেন্সারি, পাবলিক হেলথ, এগুলো সব হলো রাজ্যের দায়িত্ব। তো তার ফলে রাজ্য যা দাঁড়ায় বিন্যাসে, তাতে ছবিটা এরকম হয় যে রাজ্যের কাঁধে স্বাস্থ্যের দায়িত্বের সিংহভাগ, মানে বেশিরভাগ দায়িত্বটাই রাজ্যের, যেখানে কিছু করণীয় আছে। আর আয়ের উৎসের সিংহভাগ হচ্ছে কেন্দ্রের। কিন্তু সব রাজ্যের তো একই ধরনের আয় ছিল না, কিন্তু দায়িত্ব রাজ্যের, স্বাস্থ্যের দায়িত্ব রাজ্যের। তার ফলে যে রাজ্যগুলো নানান আর্থিক কারণেই যথেষ্ট আর্থিক সঙ্গতি ছিল না, নানান আর্থসামাজিক রাজনৈতিক কারণে, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যে বিনিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি বাড়তেই থাকে। এবং এই যে অসঙ্গতি বাড়লো, এটার জন্য যে স্বাধীনতার পর থেকে যে কেন্দ্রকে যে ক্ষমতা দেওয়া হলো, সেটা যে সুষ্ঠুভাবে প্রয়োগ হয়েছিল, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ভোর কমিটির সুপারিশ ছিল যে সরকারের সামগ্রিক বিনিয়োগ, যা সরকার প্রতি বছরে যা বাজেট করবেন, যা ইনভেস্ট করবেন, তার 15% স্বাস্থ্য খাতে খরচা হবে। স্বাধীনতা উত্তর ভারতে স্বাস্থ্য খাতে টোটাল ইনভেস্টমেন্ট কখনোই 5%-এর উপরে ওঠেনি, মানে 1/3 আমরা ইনভেস্ট করেছি। এর মধ্যে আগে যেটা বললাম যে জনস্বাস্থ্যটা আস্তে আস্তে চিকিৎসার সঙ্গে মার্জ হয়ে গেল ভোর কমিটির সঙ্গে। আমরা দেখছিলাম পুরনো ফিগার খুলে, তাতে দেখছিলাম যে সামগ্রিক জনস্বাস্থ্য, পরিবেশগত জনস্বাস্থ্য, পাবলিক হেলথ ব্যাপারটা ক্রমশই গুরুত্ব হারাতে শুরু করেছে। আর জনস্বাস্থ্য ভাগ হয়ে গেল নানা সংক্রামক রোগ কেন্দ্রিক কর্মসূচিতে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত স্বাস্থ্য খাতে বিনিয়োগের 50% এই ম্যালেরিয়া, টিবি, কলেরা ইত্যাদি যে আমাদের সংক্রামক রোগগুলোর নির্দিষ্ট প্রোগ্রাম আছে তাতে খরচা হতে শুরু করলো। 25% সাধারণ স্বাস্থ্য খাতে এলো, আর বাকি 25% মেডিকেল এডুকেশনে গেল। তার ফল হলো এটাই যে সাধারণ স্বাস্থ্যের খাতে এত কম বিনিয়োগ যে সরকারি মেডিকেল কলেজগুলো থেকে যারা বেরোচ্ছিলেন, এমনি কলেজ কম, তাদের সবাইকে সরকারি ব্যবস্থাপনার মধ্যে নেওয়া যাচ্ছিল না। অনেক ডাক্তার চাকরি পেতেন না, এবং পেতে বেশ, মানে সরকারি চাকরি পেতেন না। কিরকম অবস্থাটা অপরিবর্তিত থেকে গেল তারপরেও, তার একটা ছবি দিই। 1950 সালে ভারতে 27টা সরকারি কলেজ ছিল আর একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল। মোট সিট ছিল ডাক্তারিতে 4235টা। তারপরে বিশেষ করে 90-এর দশকে যখন উদারীকরণ হলো, তারপর থেকে বাড়তেই থেকেছে বেসরকারি মেডিকেল কলেজ। 2014-এ আমাদের 176টা মেডিকেল কলেজ সরকারি অর্থাৎ, আর 209টা বেসরকারি, অর্থাৎ
টোটাল যা মেডিকেল কলেজ আছে তার 45 প্রায় 46% সিট সরকারের, আর বাকি 54% সিট কিন্তু বেসরকারি। এই যে বৈষম্যটা বেড়েই চললো, তার ফলে 1961-66 মানে ওই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলছিলাম, তখন দেখা গেল যে গ্রাম এই একটা প্রভাব যেটা পড়লো বেসরকারির এই বা সরকারি অক্ষমতার জন্য, সেটা হচ্ছে গ্রাম আর শহরের চিকিৎসা পরিষেবার মধ্যে মস্ত ফাঁক হতে শুরু করেছে। গ্রামীণ এলাকায় প্রতি 1,40,000 জন পিছু তৈরি হয়েছিল একটা প্রাথমিক হাসপাতাল, আর নগরাঞ্চলে সেখানে প্রতি 36,000 জন পিছু একটা হাসপাতাল, আর শহরে প্রতি 440 জন শহরবাসী পিছু একটা হাসপাতাল শয্যা তৈরি হয়েছে। গ্রাম প্রপোর্শনালি সেই পরিমাণে কম। অর্থাৎ গ্রামের ক্ষেত্রে হাসপাতালের সংখ্যার ব্যাপারে ভোর কমিটির যে সুপারিশ ছিল 1946 সালে, স্বাধীনতার এত বছর পরে, মানে 1947 থেকে 1966, প্রায় 20 বছর পরে আমরা দেখলাম যে গ্রামে স্বাস্থ্যের ইনভেস্টমেন্ট প্রায় তার 14 গুণ কম, 14 টাইম। আর এই সরকারি ব্যবস্থা যেটুকু ছিল সেটাও খুব অপ্রতুল আর খুব নড়বড়ে ছিল। ডাক্তার নার্সের রেশিও যা হওয়া উচিত তার চেয়ে কম ছিল, নার্সদের প্রশিক্ষণও কমজোরি ছিল। বেশিরভাগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন ডাক্তার থাকে, এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানি, তার কারণ আমার বাবাও সরকারি চিকিৎসক ছিলেন। এরকম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অনেক দেখার আমার সুযোগ হয়েছে, বা সেই রকম চত্বরেই বড় হয়েছে আর। এবং এই ওপরতলার হাসপাতালগুলোতেও অত্যন্ত অপ্রতুল পরিকাঠামো, মানে সব মিলে প্রাথমিক স্তরের ডাক্তার একটা প্রবল চাপের মুখে থাকতেন এবং তারা নানা শর্টকাট নিতে বাধ্য হতেন। আমি যখন স্বাস্থ্য বিভাগে কাজ করি তখন আমার একজন খুব শ্রদ্ধেয় চিকিৎসক সহকর্মী ছিলেন, আমি খুবই শ্রদ্ধা করতাম তাকে, তার দক্ষতার জন্য মূলত। তো তিনি বলেছিলেন যে তিনি যখন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে ছিলেন তখন এক রোগী এলো যাকে তখনই স্যালাইন দেওয়া দরকার, অথচ স্যালাইনের রিকুইজিশন দিয়ে স্যালাইনের কোনো অবস্থা নেই। তো তিনি গাছ থেকে ডাব পাড়িয়ে, ডাব হচ্ছে একমাত্র স্টেরিলাইজ জল তার হাতের কাছে যেটা আছে, ডাব পাড়িয়ে সেই জল স্যালাইনের বোতলের উপরে চার্জ করেছিলেন। তার ফলে তাকে আবার চার্জশিটও খেতে হয়েছিল, শোকজ করা হয়েছিল। তো তিনি বললেন আমি তো হিপোক্রেটিসের ওথ নিয়েছি, তো সেটা আমার কাছে সরকারি আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওইটা যদি না দিতাম রুগী মারা যেত, এটাতে আমি নিয়ম ভাঙলাম বটে কিন্তু মানুষটি বেঁচে গেছে। এরকম ভাবে তারা কাজ করতেন। আমাদের দেশে এই যে স্বাধীনতা এলো 1947-এ, তারপর প্রায় 35 বছর লেগে গেল প্রথম স্বাস্থ্যনীতি ঘোষণা করতে। ভারতের প্রথম স্বাস্থ্যনীতি ঘোষিত হয়েছিল 1983 সালে। যদি স্বাস্থ্যনীতিটা কেউ পড়েন, প্রথম নীতিটা, দেখবেন যে এটার মূল স্পিরিটটা হচ্ছে সস্তায় পুষ্টিকর ব্যবস্থা তৈরি করা। সস্তায় পুষ্টিকর কেন? তার কারণগুলো হচ্ছে যে এখানে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যাকে বলে, অর্থাৎ রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা আর সুস্বাস্থ্য বজায় রাখার অনুকূল পরিবেশ, এই দুটো ব্যাপারে যতটা জোর দেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসায় কিন্তু খুব একটা জোর নেই। দ্বিতীয়ত, এই নীতিতে খুব কম খরচের একটা সমাধান সূত্র খোঁজা হচ্ছে সর্বত্র, যার ফলে স্বেচ্ছাসেবক অল্প শিক্ষিত লোকজনকে স্বল্প ভাতায় নিয়োগ করে পরিষেবা তৈরি হচ্ছে। তখন তৈরি হলো কমিউনিটি হেলথ গাইড বলে একটা ব্যাপার, যেখানে 200 না 300 টাকা করে মাসে পেতেন এবং তারা ওই কমিউনিটি ঘুরে বেড়াতেন। যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা অনেকেই এটাকে ডিপ্রফেশনালাইজেশন, পেশাদারীকরণ বলেন কেউ কেউ। এই নীতির একটা ভালো ব্যাপার ছিল যে স্বাস্থ্য ব্যবস্থায় জনগণকে যুক্ত করার একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে খুব কাজে লেগেছে এমন আমরা দেখিনি, সেরকম কোনো যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। আর এখন আমরা যে স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ প্রতি 5,000 জনসংখ্যা পিছু একটা স্বাস্থ্য উপকেন্দ্র, প্রতি 30,000 জনসংখ্যা পিছু একটা 5 শয্যা বিশিষ্ট প্রাথমিক হাসপাতাল,
আর প্রতি 1 লাখ পিছু একটা 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি হাসপাতাল, এটা এই জাতীয় নীতিতে ঘোষিত হলো প্রথম। এই স্ট্রাকচারটাই আমরা এখনো ফলো করছি, আমাদের 3 নম্বর জাতীয় নীতি ঘোষিত হয়ে গেছে। তো এই জাতীয় নীতির যেটা আরেকটা বিটুইন দ্য লাইন্স লেখা, সেটা হচ্ছে যে চিকিৎসার ব্যাপারটা, বিশেষ করে জটিল চিকিৎসার ব্যাপারটা থেকে কিন্তু রাষ্ট্র আস্তে আস্তে হাত তুলে দিতে আরম্ভ করেছে। এই নীতিতে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে রাষ্ট্রের অর্থ সংকটের কারণে, কোট আনকোট অর্থ সংকটের কারণে, সাধারণ মানুষের জন্য কোট আনকোট ব্যয়সাধ্য চিকিৎসার ব্যবস্থা। এই কোট আনকোট বললাম তার কারণ ওখানে ব্যবহার করা হয়েছে অ্যাফোর্ডেবল, অর্থাৎ তোমাকে এটা ফেলো করি মাখো তেল নীতি ফলো করতে হবে, পয়সা দিয়ে ওই চিকিৎসাটা কিনতে হবে। এটা প্রায় প্রথম স্বাস্থ্যনীতি থেকেই আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগোলো 1974-79 সালে যখন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, তখন ঠিক হলো যে না, এর সঙ্গে একটা ব্লক প্রাথমিক হাসপাতালও তৈরি হবে। ব্লকের তখন গড় জনসংখ্যা ছিল এই 1,25,000 মতো। এর পরের দুটো প্ল্যান, মানে 1980 থেকে 1985 ষষ্ঠ প্ল্যান এবং 1985 থেকে 1995 পঞ্চম মানে সিক্স প্ল্যান, তাতে আর কোনো নতুন কিছু আনা হলো না। অর্থাৎ এই যা টার্গেট ছিল এইটাই পৌঁছতে পারা যায়নি তখনো, এবং বিশ্বাস করুন এখনো যায়নি। এর পাশে আমি এই সরকারের পাশে যে জিনিসটা আনতে চাইছিলাম, সেটা হলো যে আমরা যে বেসরকারি আজকে যে উত্থান দেখি, আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা এইখানে পৌঁছবে, তার ইতিহাসটা প্রথম থেকেই প্রথম মানে একেবারে স্বাধীনতার মুহূর্ত থেকে আমি বলছি, প্রথম থেকেই কিন্তু সরকারি ব্যবস্থাপনার এই ঘাটতির পূর্ণ সুযোগ নিতে শুরু করেছিলেন বেসরকারি ব্যবস্থা। 1942-43 সরকারি চাকরিতে ছিলেন 13,000 অ্যালোপ্যাথিক ডাক্তার, আর বেসরকারিতে কাজ করছিলেন, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট প্র্যাকটিসই করছিলেন, শুধু তখন এত বেসরকারি হাসপাতাল হয়নি, প্রায় 34,400 অ্যালোপ্যাথিক ডাক্তার। অর্থাৎ সরকারি চাকরিতে ছিলেন 27,004%, আর বেসরকারিতে ছিলেন 72.6%। এবার এইটা যদি আমি আরো অনেকটা এগিয়ে এসে 1997-98-তে দেখি, সেখানে দেখি 1,20,000 ডাক্তার, মানে প্রায় 23% সরকারি সংস্থায় আছেন, আর সেই জায়গায় 4,02,634, মানে 77.1% তখনও বেসরকারিতে। অর্থাৎ ডাক্তারের অপ্রতুলতার যে কথা আমরা বলি, সিস্টেম কিন্তু প্রথম থেকেই ডাক্তারকে অ্যাবজর্ব করতে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে সিস্টেমে তখন থেকে একটা অক্ষমতা ছিল। আমাদের স্বাস্থ্যের খরচা বাড়ার আরেকটা নীরব জায়গা আছে, যেটা আমরা খুব আলোচনা করি না, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল আর সার্জিক্যাল শিল্পের ব্যাপারটা। একসময় স্বাধীনতার পরে যখন আমরা পাবলিক সেক্টর নিয়ে শুরু করলেন জওহরলাল নেহরু, তখন পাবলিক সেক্টরে ওষুধ, ভ্যাকসিন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এসব তৈরি করার একটা বড় চেষ্টা হয়েছিল। ইন্ডিয়ান ড্রাগ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি হয়েছিল, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়েছিল, হ্যাপকিন ইনস্টিটিউট তৈরি হয়েছিল, এবং পেটেন্ট অ্যাক্ট 1970-এর সহায়তায় তুলনামূলকভাবে কম দামে ওষুধ তৈরি করতেও শুরু করেছিলেন এই কোম্পানিগুলো। তার পাশাপাশি বেসরকারি উদ্যোগরাও এগোচ্ছিল একই ব্যাপারে। কিন্তু মুশকিল হলো যে এই যে সরকারি কোম্পানিগুলো, এগুলো দেখেন এক মন্ত্রক, আর স্বাস্থ্য নিয়ন্ত্রণ করেন স্বাস্থ্য মন্ত্রক। যে মন্ত্রকগুলো এই কোম্পানিগুলো দেখেন, তাদের প্রিন্সিপাল ছিল সস্তায় ওষুধ দিতে পারা নাই। তারা দেখতে আরম্ভ করলেন যে এই সংস্থাগুলো মুনাফা করতে পারছে কিনা, আর্থিক বৃদ্ধি হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সোশ্যাল কস্ট বেনিফিটের গল্পটা একেবারেই আসা এলোই না পুরোটাতে। এবং তার ফলে যা হয়, ধীরে ধীরে নির্জীব হয়ে গেল সরকারি সংস্থাগুলো। এই যে নির্জীব হয়ে যাওয়া, এর পাশে এক ধরনের সরকারি মদতেই বলবো, বেসরকারি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ক্রমান্বয়ে সরকারি নীতি উপেক্ষা করা শুরু করলো।
দুটো এক্সাম্পল দিই যেটা আমাদের চোখের সামনে দেখা। একটা হচ্ছে যে একটা ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন আছে, যেখানে বলা আছে যে ভারতের বাজারে এই প্রায় 376টা একেবারে এসেনশিয়াল মেডিসিন বলে গণ্য হয়। যে ভারতের বাজারে তার মধ্যে শুধু 20টা ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ হবে। ফিক্সড ডোজ কম্বিনেশন ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে যে একই ট্যাবলেটে বা একই প্যাকেজের মধ্যে, একই ওষুধের মধ্যে একাধিক ওষুধের সংমিশ্রণ এমন ভাবে করা যে সেটা প্রয়োজন মেটাবে, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় এলিমেন্ট যোগ করে ওষুধটার অকারণ দাম বাড়ানো চলবে না। ভারতের বাজারে কিন্তু এই 20টার বাইরে অসংখ্য ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ চালু আছে, যার কার্যকারিতা সম্বন্ধে কিছু জানা নেই। উৎপাদক সংস্থার থেকে প্রচুর লাভ করে, কিন্তু মাঝে মধ্যেই দেখা গেছে যে এই ওষুধগুলো, এই ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ প্রচুর ক্ষতিও করে যারা ব্যবহার করেন তাদের। 2016 মার্চ মাসে 340টি এরকম ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ ব্যান করা হয়েছিল, এবং প্রত্যেকটাও কিন্তু উৎপাদন লাইসেন্স পেয়েছেন, বিভিন্ন স্টেট লাইসেন্সিং অথরিটির কাছ থেকে পেয়েছেন। 2012 সালে স্বাস্থ্য পরিবার কল্যাণের ভারপ্রাপ্ত যে পার্লামেন্টারি কমিটি, তাদের রিপোর্ট, তাতে ওরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, যারা ড্রাগের স্ট্যান্ডার্ড ঠিক করেন, তাদের অশুভ আঁতাত কিভাবে তৈরি হয় একদম নির্দিষ্ট দিয়েছিলেন। আমি দু একটা বলছি। তারা দেখিয়েছিলেন যে বহু ক্ষেত্রে এই নির্দিষ্ট ওষুধ বিষয়ে এই ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোলের যে সুপারিশের খসড়া তারা বিভিন্ন স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেন। তারা কেউ পাবলিক বা কেউ প্রাইভেট স্পেশালিস্টের কাছে যায় এবং তারা ওষুধগুলো ট্রাই করে রিপোর্ট দেন। সেই ওষুধের কি সুপারিশ হবে, স্পেশালিস্ট কি সুপারিশ দেবেন, তার খসড়াই তৈরি করে দিয়েছে যারা ওষুধ তৈরি করছেন তারা। এবং এই সুপারিশগুলো আবার প্রডিউসার নিজেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফিসে পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ তিনি খসড়াও করে দিচ্ছেন, তিনি ওই যা সইটা কিনে নিচ্ছেন। আমি বলবো কিনে শব্দটাই ব্যবহার করলাম। মানে এটা দেখা গেল যে 4 জায়গায় গেছে ওষুধের সুপারিশ খুঁজতে একটা ড্রাগ, দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, সেকেন্দ্রাবাদ, এবং এইসব আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা সুপারিশ একই ভাষায়, একই দিনে, একই সময়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফিসে পৌঁছে গেল। অসম্ভব ব্যাপার যদি না খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে এই কাজটা একজনই করে থাকে। আরেকটা ক্ষেত্রে তারা দেখেছেন যে এই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের এক আধিকারিক, তিনি লিখিতভাবে এক থোরিয়াম মেডিকেয়ার বলে এক উৎপাদককে বলছেন যে তারা যেন নিজেরাই বিশেষজ্ঞ ঠিক করে তাদের পরামর্শটা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফিসে পৌঁছে দেয়। এই যে ফার্মাসিউটিক্যাল এর প্রভাব, এটা যে কত বিস্তৃত সেটা আমাদের কাগজে আলোচনায় আসে না। কাগজে নর্মালি হাসপাতালের বড় বিলে আসে, কিন্তু বড় বিলের, বিশাল বিলের পেছনের একটা গল্প হচ্ছে এই ফার্মাসিউটিক্যাল শিল্পের প্রভাব। আরেকটা বড় ভীষণ ক্ষতিকর ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। আগে ভারতের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইনে বলা ছিল যে বিদেশি ওষুধ আর কসমেটিক্স তাদের দেশে যখন ট্রায়াল চলবে তখন ভারতে একটা ফেজ ল্যাগ থাকবে। ফেজ ল্যাগ মানে অন্য দেশে যদি সে ফেজ 3 সম্পূর্ণ হয়ে থাকে একটা ট্রায়ালের, তাহলে ভারতে যখন সেটা আসবে তখন ভারতকে ফেজ 2 থেকে শুরু করতে হবে। 2005 সালে এটাও আমাদের নিউ লিবারালাইজেশনের একটা রেজাল্ট। আমরা দেখলাম যে 2005 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, এবং এই অ্যামেন্ডমেন্ট ফ্যাক্টে বলা হলো যে কিছু অসুবিধা হচ্ছে শুভদীপ? একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ বলুন। ওকে ওকে 2005 সালে একটা সংশোধনী হয়ে গেল, তাতে বলা হলো যে বিদেশি কোম্পানিদের সঙ্গে একই সঙ্গে ভারত ট্রায়াল করবে, এবং তার রেজাল্ট আমরা দেখলাম যে 2003-এ যেখানে খুব জোর
40 থেকে 50টা ট্রায়াল হতো দেশে, তখন 2011-তে প্রায় 1850টা ট্রায়াল হয়েছে। এবং এই ট্রায়ালের ফলে, এটাও একটা পার্লামেন্টারি কমিটিকে কোট করে বলছি, 2005 থেকে 2012 এই পিরিয়ডে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী যারা ছিলেন তাদের মধ্যে 3058 জন মারা গেছেন। এবং এই 3458-র মধ্যে 87 জন প্রত্যক্ষভাবে এই ক্লিনিক্যাল ট্রায়াল জনিত কারণে মারা গেছে। তো ট্রায়ালের যখন নিয়ম শিথিল করা হয়েছিল তখন যে যুক্তিটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে দ্রুত প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে। তো এই একই পিরিয়ডে, যে পিরিয়ডে আমি 3458 জন মারা যাওয়ার কথা বললাম, সেই পিরিয়ডে 475টা নতুন ওষুধের ট্রায়াল হয়েছিল, আর ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল মাত্র 17টা। তো বোঝাই যাচ্ছে যে ওই যুক্তিটার বিশেষ ধার নেই এক বেসরকারি পুঁজিকে সমর্থন করা ছাড়া। আর এই ফার্মাসিউটিক্যালের সঙ্গে মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি, অনেক অদরকারি যন্ত্র, এগুলোও আসছে, সময় অনেক লাগবে, সুতরাং এগুলোর বিশদে আর যাচ্ছি না। আমি এবারে আসি যে এই যে বোধটা আমরা খুব ধীরে ধীরে এই শতাব্দীর গোড়ায় এসে বুঝতে পারলাম যে অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে, আরেকবার একটু নতুন করে খতিয়ে দেখা। এবং সেই খতিয়ে দেখতে গিয়ে আরেকটি কমিটি তৈরি হয়েছিল, ন্যাশনাল কমিশন ফর মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড হেলথ। তাদের যে ফাইন্ডিংস, তার চুম্বকগুলো বলি। তারা দেখছেন যে এই যে লিবারালাইজেশনের পরের ধাক্কা, তার ঠেলায় রাজ্য এবং কেন্দ্র ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে বিনিয়োগ কমিয়ে গেছে। 1951-তে যেখানে রাজ্য বাজেটের 25% ব্যয় করা হতো রাষ্ট্রীয় হাসপাতালগুলির পরিকাঠামো, যন্ত্রপাতি ইত্যাদির খাতে, 2001-এ সেই বিনিয়োগ এসে দাঁড়িয়েছিল 6%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তখন যে বাজেট, সেই বাজেটের 18% ব্যয় হতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে। মানেটা এই যে দেশের জনসংখ্যার 0.5%-এরও কম মানুষের জন্য দেশের স্বাস্থ্য বাজেটের 18% খরচা হচ্ছে। সামগ্রিক জনস্বাস্থ্য খাতে যা ব্যয়, তার 0.5% খরচা হচ্ছিল এই প্রিভেন্টিভ আর প্রমোটিভ ব্যবস্থার জন্য। সংক্রামক রোগ, যেটা আমাদের এখানে মৃত্যুর বড় কারণ ছিল কিছুদিন আগে অবধি, এখন আমাদের ডাবল বার্ডেন, সংক্রামক এবং নন কমিউনিকেবল, অসংক্রামক দুটোতেই আমরা মারা যাচ্ছি। তো তখন সংক্রামক রোগের জন্য ন্যূনতম প্রয়োজন ওদেরই হিসেব মতো ছিল প্রায় 11,210 কোটি টাকা, আর রাষ্ট্র সেখানে বিনিয়োগ করছেন 5,563 কোটি টাকা। অনেক বেশি মানুষ রোগাক্রান্ত হচ্ছেন এবং সুস্থ হতে হয় নিজের পকেট থেকে অনেক বেশি খরচা হচ্ছিল, অথবা মারা যাচ্ছিল। গ্রাম শহরের ব্যবধান, যেটা ওই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রসঙ্গে বললাম, সেটা ব্যবধানটা কমার বদলে বেড়ে গেছে। 88% শহরে আর কেবল 24% গ্রামে একটা চিকিৎসা ব্যবস্থা ছিল। এটা 2000 মানে এই শতকের গোড়ার দিকের কথা। গ্রামাঞ্চলের 90% চিকিৎসা কেন্দ্রে একজন ডাক্তার ছিলেন, বিশেষজ্ঞদের 85%, আর উন্নত যন্ত্রপাতির 75%, সবটাই বেসরকারি হাসপাতালে। গ্রামাঞ্চলে প্রতি 1000 জনসংখ্যা পিছু 0.4 জন চিকিৎসক আর 0.32 জন নার্স ছিলেন। আর ওই সময় আন্তর্জাতিক গড় ছিল 1000 জন পিছু 2.25 জন চিকিৎসক। অর্থাৎ মোট চিকিৎসকদের 2/3 ছিল নগরাঞ্চলে পুঞ্জীভূত। এইসব মাথায় রেখেই 2005-এ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কতটা সাফল্য পেয়েছে কি পায়নি সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা দেখতে পেয়েছি যে মা ও শিশু কেন্দ্রিক শিশুগুলোতে অন্তত বেশ খানিকটা উন্নতি হয়েছে, কিন্তু যতটা করবে বলে, মিশন মানে তো একটা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্যই একটা কর্মসূচিকে মিশন বলা হয়, সেই লক্ষ্য কিন্তু পৌঁছতে পারেনি।
তবে এই যে সাম্প্রতিক অতিমারি মোকাবিলা, তাতে সরকারি ব্যবস্থাপনা অন্তত পশ্চিমবাংলায় আমি যেটুকু দেখেছি, তাতে আমার নিজের মনে হয়েছে যে এক ধরনের সক্ষমতা সত্যি তৈরি হয়েছে মোকাবিলা করার, অন্তত বেসরকারি ব্যবস্থার তুলনায় সরকারি ব্যবস্থা এক ধরনের সক্ষমতার পরিচয় রেখেছে। এইবারে আসছি, স্বাস্থ্য যদি সত্যি অধিকার করতে হয়, স্বাস্থ্য যদি অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বুঝতেই পারছেন এখন সবাই, যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে বেসরকারি আর সরকারি ব্যবস্থার অত্যন্ত অসম একটা মিশ্রণ এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে হয়ে আছে। অসম এবং খানিকটা ডিসব্যালেন্সড ব্যাটে, কারণ চিকিৎসাটা অন্তত ঝুঁকে আছে বেসরকারি দিকে। তো এইসব নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে সংস্থাটির কথা বলবো সেটি হচ্ছে মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যা যা দায়িত্ব ছিল একেবারে গোড়া থেকে, সেটা হচ্ছে তারা এডুকেশনের কারিকুলাম তৈরি করবেন, মেডিকেল কলেজ স্থাপনের স্বীকৃতি দেবেন, কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের ব্যবস্থা করবেন, মেডিকেল কলেজগুলি পরিদর্শনের জন্য একটা স্বচ্ছ এবং বিধিসম্মত ব্যবস্থা রাখবেন, পেশাদারি নৈতিকতার মান নির্ধারণ করবেন, নির্ধারিত মান লঙ্ঘনকারী চিকিৎসকদের শাস্তির ব্যবস্থা করবেন। এইরকম মানে মূল দায়িত্বগুলো সব ওদের। তো মেডিকেল কাউন্সিলের দুর্নীতি একটা বড় আলোচিত বিষয়, এখন তো উঠেই গেছে ওটা। তো আমি তাদের কাজকর্মের কিছু দিই, কিছু নমুনা দিই মেডিকেল কাউন্সিল কিভাবে কাজ করতেন। সবচেয়ে বড় কেলেঙ্কারির নায়ক ছিলেন, ওদের একজন চেয়ারম্যান ছিলেন ডক্টর কেতন দেশাই। কেতন দেশাইয়ের প্রসঙ্গ আবার পার্লামেন্টারি কমিটিতেই উঠে এসেছিল তাদের 92nd রিপোর্টে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যে পার্লামেন্টারি কমিটি, তারা যে ইরেগুলারিটি গুলো মেনশন করেছেন, আমি তার মধ্যে এক দুটো বলি। এক নম্বরটা হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার, অর্থাৎ আমাদের কতজন ডাক্তার আছেন লাইভ এখানে কতজন, সেইটা আপডেট করা হয় না বহুকাল। রেজিস্টার যাদের নাম আছে তারা অনেকে মারা গেছেন, অনেকে দেশ ছেড়ে গেছেন, কিন্তু খাতায় কলমে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার তারা সবাই রয়ে গেছেন। ধরো আমরা অ্যাকচুয়ালি জানি না আমাদের দেশে রেজিস্টার ডাক্তার সত্যি কত আছেন। দুই হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যারা আছেন মেডিকেল কাউন্সিলে, তারা অনেকেই ছিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, এবং তাদের কারুর বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধ কাজের অভিযোগও ছিল। তৃতীয় যেটা মেডিকেল কাউন্সিলের মানে সবচেয়ে বড় ঢাল ছিল, সেটা হচ্ছে অভিযোগ আছে এরকম লোকজন যে কেবল মেডিকেল কাউন্সিলের সদস্য পদে বসে আছেন তাই নয়, তাদের অপসারণের কোনো ক্ষমতাই ছিল না কোনো সরকারের। তো এইটার ফলে 2017 মেডিকেল কাউন্সিল বিলুপ্ত হয়েছে। আমরা একটি নতুন বডি পেয়েছি, ন্যাশনাল মেডিকেল কমিশন। বস্তুত যে সময়টা কেটেছে তার মধ্যে এটা সম্বন্ধে বলা খুব মুশকিল, যারা কিভাবে কাজ করছেন কিনা। দ্বিতীয় যেটা নিয়ন্ত্রক সংস্থা, যেটা বেসরকারি স্বাস্থ্য পরিষেবাগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমাদের রাজ্যে অনেকদিন ধরেই আছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টটা। কেন্দ্র একটা মডেল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট করেছেন 2010 সালে, কিন্তু আমি যতদূর জানি, যতদূর দেখেছি, কোন রাজ্যেই এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন প্রয়োগ করার কোনো নির্দিষ্ট মেকানিজম নেই। অর্থাৎ আপনি যে নালিশ করবেন, সেই নালিশটা যে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হবে তার কোনো বডি নেই। ওই হেলথ ডিপার্টমেন্টই নালিশটা করতে হয়, এবং অন্যখানে যেমন পাবলিক প্রাইভেটের একটা ভাগ আছে, হেলথে কিন্তু সেটা নেই। অর্থাৎ যারা সরকারে আছেন তারা অনেকেই এই ধরনের হাসপাতালে কাজ করে থাকেন, সুতরাং এখানে বাউন্ডারিটা অত্যন্ত ব্লার্ড যাকে বলে। তো পশ্চিমবাংলা অবশ্য একটা ব্যাপার করেছেন, তারা একটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন অ্যাক্ট তৈরি করেছেন 2017 সালে। 13 জন সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, 2 জন IAS আছেন, 2 জন IPS আছেন, একজন মাইক্রোবায়োলজিস্ট আছেন, আর বাকিরা চিকিৎসক। আমি এদের ওয়েবসাইটটা খুঁজে পাইনি, সুতরাং বার্ষিক প্রতিবেদন
পাইনি, ফলে বলতে পারছি না ঠিক কিরকম ডিসপোজাল হয়েছে। তবে আমি একটি সাক্ষাৎকার করছিলাম যিনি চেয়ারপারসন তাঁর, তিনি জানিয়েছেন যে 2017 থেকে 2021 মে মাসে তারা 1,500 অভিযোগ নিষ্পত্তি করেছেন। তো ভালো। আর দ্বিতীয় চ্যালেঞ্জ, বেসরকারির পাশাপাশি দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকারের যা বিনিয়োগ হচ্ছে সেটার কি পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে। এখানে আমি নিজের কথা না বলে এক কেন্দ্রীয় সরকারের এক প্রাক্তন স্বাস্থ্য সচিব, তার সঙ্গে আমি কাজও করেছি, কিন্তু সব ব্যাপারে সহমত না হলেও এখানে যেগুলো বলছি সেগুলোতে আমার অবশ্যই সহমত। সেজন্য এটাকে কোট করছি তার লেখা একটা বই থেকে। তিনি বলছেন যে প্রথমত এই যে আজকের যে ডিসব্যালেন্স, আর কারণ এটা ভাবার কোনো কারণ নেই যে সরকারি ব্যবস্থা আর্থিক এই যে আর্থিক অপ্রতুলতা এটা নিছকই অনিচ্ছাকৃত দুর্ঘটনা, এটা তা নয়। আমি যেটা আগেই বলছিলাম তাঁরও বক্তব্য তাই, যে স্বাধীনতার পর থেকেই উন্নয়নের যে মডেল নেওয়া হয়েছিল এটা তারই ফসল, এই ডিসব্যালেন্সটা তখন থেকেই হয়ে আছে। দ্বিতীয়ত উনি দেখেছেন যে আন্তঃরাজ্য স্বাস্থ্যের সূচকে যে বৈষম্যগুলো দেখতে পাই সেটার উৎস, যে আমরা আলোচনা করলাম এতক্ষণ, সাংবিধানিক ক্ষমতার দায়িত্ব বিন্যাসের মধ্যে আছে। অর্থাৎ আর্থিক উৎস আছে কেন্দ্রের হাতে, দায়িত্ব রাজ্য সরকারের হাতে, যাদের অর্থ নেই তারা ভুগছে। তৃতীয়ত যেভাবে কেন্দ্রের টাকা সরকারি রাজ্যের কাছে পৌঁছানোর কথা, সেটা আপনারা জানেন যে দুটি সংস্থা আগে নিয়ন্ত্রণ করত। একটি হচ্ছে সাংবিধানিক সংস্থা, যেটাকে আমরা ফাইন্যান্স কমিশন বলি, প্রতি 5 বছরে গঠিত হয়। আর দ্বিতীয়টি সাংবিধানিক নয়, কিন্তু তাদেরও যথেষ্ট ক্ষমতা ছিল কিছুদিন আগে, প্ল্যানিং কমিশন। তো এরা কেউই আন্তঃরাজ্য যে বৈষম্য আর কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে বৈষম্য তা দূর করেননি। মানে উনি একটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে যে সপ্তম থেকে সপ্তমে যে অর্থ কমিশন যেখানে বরাদ্দ করেছিলেন 1609 কোটি টাকা, আর সেটা প্রায় 1,42,00,000 টাকায় বেড়েছিল দ্বাদশ অর্থ কমিশনে। কিন্তু এই সবকটা বছরে মিলিয়ে স্বাস্থ্য খাতে মোট খরচ হয়েছে, অর্থাৎ এই এত বছরে মোট 10,800 কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্যে বিনিয়োগটা পার্মানেন্টলি কম। ওই 1% অফ জিডিপিতে ঘোরাঘুরি করার যে প্রসঙ্গটা বারবারই উল্লেখ করেন অর্থনীতিবিদরা, এটা কিন্তু নানা রকম প্রতিজ্ঞা সত্ত্বেও আমরা এর থেকে যাইনি, সরিনি। এবং এই যে না সরার মধ্যে একটা তঞ্চকতাও আছে। আমরা একটা ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড ঠিক করেছি যে এক একটা পাবলিক হেলথ বডি কিরকম হবে, কিন্তু যখন টাকাটা হিসেব করা যায় যে সব হাসপাতালকে যদি আমি আন্তর্জাতিক ছেড়ে দিন ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডে তুলতে চাই, তাহলে এককালীন খরচ লাগবে 1,11,000 কোটি টাকা, আর রেকারিং খরচ হবে প্রতি বছরে 48,221 কোটি টাকা। তো এর পাশাপাশি যদি আপনি কোনো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখেন, 11টাই যদি দেখি, তাহলে দেখবো আমাদের মোট বিনিয়োগ ওই রেকারিং নন রেকারিং সব মিলেছিল 60,000 কোটি টাকা। অর্থাৎ আমরা নিজেরা যে স্ট্যান্ডার্ডটা সেট করছি, সরকার নিজেই যে স্ট্যান্ডার্ড সেট করছেন, সেই স্ট্যান্ডার্ডে তারা ফিট করছেন না। আর একটা ব্যাপার, এটাতে কুমার মনে করতে পারবেন, কারণ এই প্রশ্নটা উনি প্রায় তুলতেন, যে আচ্ছা সব রাজ্যে কিছু রাজ্য খরচা করতে পারে, কিছু রাজ্য খরচা করতে পারে না, কেন পারে না? অমুক্ত করছে, ভ্যালিড। তার কারণ হচ্ছে, এটাও আমি কেন্দ্রীয় সচিবকে কোট করে বলছি, যে পুরো সিদ্ধান্ত গ্রহণের এবং অর্থ বরাদ্দ করার প্রক্রিয়াটা একেবারে কেন্দ্রীভূত হয়ে বসে আছে কেন্দ্রীয় মন্ত্রকের স্তরে, এবং তার মধ্যে অনেকটা কি বলবো স্বেচ্ছাচারিতাও আছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা অনেকটা অডিটরের মতো। তো তাদের ঝোঁক হচ্ছে যাদের দেখতে পারি না তাদের যত দেরিতে অর্থ বরাদ্দ করা যায় সেটা করা। বাজেটিং সাইকেলটার একটা অদ্ভুত সীমাবদ্ধতা আছে, ওই এপ্রিল থেকে মার্চের মধ্যে যদি খরচা না করতে পারেন তাহলে গেল, এটা একটা সমস্যা ছিল। আর যখন তখন বরাদ্দ কেটে নেওয়ার প্রবণতা, এসব মিলে একটা অদ্ভুত অনিশ্চয়তার সৃষ্টি হয়, যেখানে আপনি যদি নিয়ম মেনে কাজ করতে চান তাহলে কাজ করা খুব মুশকিল। পুরো স্বাস্থ্য ব্যবস্থার
বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়ে যায়। আমার একটা ব্যক্তিগত প্রসঙ্গ মনে হচ্ছে, একসময় আমি এই রাজ্যের এই ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টরের দায়িত্বে ছিলাম, এবং একই সময় দিল্লির মিটিংয়ে দেখতাম যে উত্তরপ্রদেশ খুব ভালো খরচ করছে, আমাদের সেই পরিমাণ খরচ হচ্ছে না। একটু খারাপই লাগতো, একটু বেঁকা বেঁকা কথা বলতেন দিল্লির কর্তারা। এই যে সচিবেরা লিখেছেন তিনি শুদ্ধ, কিন্তু তার কিছুদিন পরেই উত্তরপ্রদেশে একটা বিশাল স্ক্যাম বেরোলো, এবং সেই স্ক্যামে দেখা গেল খরচার নামে যেটা হয়েছে সেটা প্লেন চুরি। একজন চিফ মেডিকেল অফিসার সুইসাইডই করলেন ধরা পড়ার ভয়ে, প্রচুর জেল হলো, মামলাটা শুনেছি এখনো চলছে। সুতরাং যেভাবে এই ইন্টারনাল প্রসিডিওরটা ডিজাইন করা আছে সেটা একটা ভয়ঙ্কর স্বেচ্ছাচারী, এবং আমার মনে হয় না সেটা খুব কার্যকর ব্যবস্থা। আর পঞ্চম যে রাস্তাটা আমরা নিচ্ছি এখন, সেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউএইচসির যে মোটামুটি একটা দাবি উঠেছে সেটাকে মেটাতে গিয়ে, সেটা হচ্ছে বীমাকরণ। এটা ভীষণ ড্যামেজিং। এটা যে ভীষণ ড্যামেজিং এটা আমি বলছি না, এটা ওই কেন্দ্রীয় সচিবই তার কথা লিখছেন, যে এই আউট অফ পকেট খরচ বাঁচানোর নামে বীমাকরণ এবং অন্যান্য চাহিদা ভিত্তিক ব্যবস্থা অনিয়ন্ত্রিত এবং অত্যুৎসাহী বেসরকারি ক্ষেত্রের আধিপত্য বাড়িয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো দুর্বল করে তুলছে। তো এই যে বীমাকরণ, এই নিয়ে আমার মনে হয় আরো কিছু যোগ করা যেতে পারে, যে এই যে বীমা কেন্দ্রিক ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু আরোগ্যকে পণ্যে পরিণত না করতে করে থাকতে পারে না। এখন প্রায় সব রাজ্যই, আমাদের রাজ্য সহ, নিজেদের মতো স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়েছেন স্বাস্থ্য পরিষেবা, সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার নামে। তো এটা যে কেন কাজ করে না তার খুব চমৎকার এবং খুব শর্টে একটা ব্যাখ্যা আছে, যে বইটা দিয়ে আমি শুরু করেছি, সেই উন্নয়ন বঞ্চনা, ভারত উন্নয়ন বঞ্চনাতে। আমি তার পয়েন্টগুলো টাচ করে যাই। অমর্ত্য সেন এবং জন্দ্রেজ মনে করছেন যে বীমার প্রথম সমস্যাটা হচ্ছে দক্ষতার সমস্যা। বীমা কোম্পানি কেবল সেই সব গ্রাহকদের বেছে নেয় যাদের ঝুঁকি কম। 2, নৈতিক সমস্যা। রোগী এবং পরিষেবা দাতা দুপক্ষই খরচ কমাতে একইভাবে অনাগ্রহী হবে এটাতে, বীমাতে। বিকৃতির সমস্যা। বীমার ঝোঁক মূলত হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসার ওপর। হাসপাতাল বহির্ভূত স্বাস্থ্য ব্যবস্থা গুরুত্ব হারাবে, অথচ স্বাস্থ্য খাতে পারিবারিক খরচের বড় অংশটাই ঘটে হাসপাতালের বাইরে। লক্ষ্য নির্ধারণের সমস্যা। আমি যদি বিপিএল টার্গেট করি, তাহলে কে বিপিএল তাই নিয়ে যে তর্কটা চলে আসছে, তাকে আর এটাকে ইউনিভার্সাল বলা যাবে না। সমতার প্রশ্ন আছে, সবাই কি সমানভাবে বীমার সুযোগ ব্যবহার করতে সক্ষম হবে? আর একদম শেষে, কিন্তু সবচেয়ে বোধহয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তন যোগ্যতার সমস্যা। বীমা পরিষেবা সরবরাহকারীরা এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারেন যে অকার্যকর প্রমাণিত হলেও হয়তো ফেরার পথ আর খোলা থাকবে না। এই সাম্প্রতিক অতিমারিতে এই বেসরকারি ব্যবস্থাপনার উপর নির্ভরতা আমরা দেখতে পেয়েছি, সেটা কতটা প্রকট হয়ে গেছে এই এই বিপদগুলো। এবং যেসব নাগরিক, আপনারাও দেখেছেন, যারা কখনো মধ্যবিত্ত পরিবার, যারা কখনো সরকারি পরিষেবা নেওয়ার কথা ভাবেননি, তারাও তাদের একটা বড় অংশ বাধ্য হয়ে সরকারি হাসপাতালে গেছেন, এবং সেই অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে আমরা পড়েছি। অতএব এইগুলো শেষ করে আমি একদম শেষ পয়েন্টে আমি ওই প্রথমটার উত্তর দিই, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে সবই কি সরকার করবেন? আমার উত্তর হলো হ্যাঁ। কারণ এই আলোচনার শুরুতে কিউবার প্রসঙ্গ আসছিল, আমি সমাজতান্ত্রিক দেশের কথা ছেড়েই দিলাম। যদি ধনতান্ত্রিক দেশগুলোকেও ধরেন, যাদের স্বাস্থ্যের সূচক সবচেয়ে ভালো, আমেরিকা তাদের মধ্যে পড়ে না অবশ্যই, তার স্বাস্থ্যের সূচক আর যাই হোক ভালো নয়, সেই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতেও কিন্তু স্বাস্থ্যের সব ব্যবস্থাই সরকার করেন। স্বাস্থ্য সব মানুষেরই মৌলিক এবং মানবিক অধিকার বলে আমার নিজের মনে হয়। ধন্যবাদ, আমি এখানেই থামলাম। ধন্যবাদ দিলীপ ঘোষ বাবু। এই আলোচনাটি আমাদের জন্য খুব এনলাইটনিং ছিল, সকলের জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি।
হ্যাঁ, আমার মনে হয় জিনিসটা পুরো আলোচনার একটা মানে মানে পুরো একটা বাতাবরণ তৈরি হলে আমার মনে হয় ভালো হবে জিনিসটা। কারণ উনি কিছু কিছু পয়েন্ট যেগুলো বলেছেন, যেগুলো সচরাচর সত্যি আলোচনা হয় না। প্রথম কথা যেমন এই লিগালিটির প্রশ্নগুলো, কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রশ্নগুলো, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে একটা আতাত, সেই ব্যাপারটা। আমার মনে হয় দর্শক যারা আছেন তারা নিজেরা যদি এগিয়ে আসেন, আমার মনে হয় খুব একটা সুন্দর আলোচনা আমরা আজকে করতে পারি। হ্যাঁ, এখানে তো অনেকে আছেন এই প্রসঙ্গ ধরে আমাদের উদ্দেশ্যই আছেন ছাত্রছাত্রী যারা আছেন তারা যদি অসুবিধা হয় কেউ যোগ করতে চান আচ্ছা, আমি শুরু করছি তাহলে। মানে আমার যে প্রশ্নটা ছিল, আহ একটা তো আপনি যেগুলো বলছিলেন যে কিভাবে একটা পুরো স্বাস্থ্য ব্যবস্থার যে মানে পলিটিক্যাল ইকোনমিক যে কন্ডিশন গুলো থেকে স্বাস্থ্য ব্যবস্থা যে মানে একটা ফ্লোতে কিভাবে এগিয়েছে বা এই বিষয়টা, আমার মনে হয় এর পাশাপাশি আপনি নিজেও যেটা বলছিলেন যে আহ, কেন্দ্র রাজ্য সমন্বয় এবং পুরো ব্যাপারটা নীতি নির্ধারণের যে ক্ষমতাটা সেটা কেন্দ্রের হাতে। তো এই প্রসঙ্গে আমার মনে হয় যে আমরা যদি মানে বিকেন্দ্রীকরণের ব্যাপারটাও যদি একটু ভাবি, কারণ আমরা যখন দেখেছি যে সাম্প্রতিক অতিমারিতে আমরা দুটো শহরের যদি উদাহরণ নিই, একটা দিল্লি এবং মুম্বাই, এবং দুটো শহরে যেভাবে মানে স্বাস্থ্য পরিকাঠামোর এই অতিমারির সময়, সেকেন্ড ওয়েভের সময় তারা যেভাবে ম্যানেজ করেছেন। একদিকে আমরা দেখেছি যে দিল্লিতে একটা প্রচন্ড ক্যাওস সৃষ্টি হয়েছিল, যেখানে মানুষ জানে না কোন হাসপাতালে যাবে, কিভাবে যাবে, কারণ সেখানে একটা ওভারল্যাপিং একটা মানে বিভিন্ন অথরিটির ওভারল্যাপ, মানে সে এনডিএমসির কথা শুনবে কারণ এনডিএমসির হাসপাতাল আছে নিজস্ব, মানে পুরো ব্যবস্থা। আবার অন্যদিকে যদি কেন্দ্র সরকার নিজস্ব হাসপাতাল, আবার দিল্লি সরকারের হাসপাতাল, তো পুরো ব্যবস্থাটার মধ্যে এমন একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল যে একটা কনফিউশন তৈরি হয়েছিল মানুষের মধ্যে। আবার অন্যদিকে যদি আমরা মুম্বাইয়ের কথাটা দেখি, সেখানে একদম বিকেন্দ্রীভূত অবস্থাতে মানে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন প্রতিটা ওয়ার্ড লেভেলে তারা কন্ট্রোল রুম চালু করে, এবং সেখানে তারা আহ, মানে একদিকে তো হচ্ছে ইনফরমেশন, মানে ডিজিজ ইনফরমেশন কি এফেক্ট হচ্ছে, কোথা থেকে টেস্টিং হচ্ছে, কোথায় করবে, সেই পুরো ব্যবস্থাটা ওয়ার্ড লেভেলে গিয়ে তারা ম্যানেজ করেছে। তার ফলে যেটা হয়েছে যে ট্রিয়াজ সিস্টেমটা, মানে কাকে আমি প্রাথমিকতা দেব সে কোনো সুযোগ সুবিধা পেতে, সে ট্রিয়াজ করতে অনেক বেশি সুবিধা হয়েছে তাদের। তার ফলে আমার মনে হয় যে মানে এই স্বাস্থ্য পরিকাঠামোর নীতি নির্ধারণের জায়গাটা যদি আমাদের যে লোকাল বডি গুলো আছে তাদেরকে তাদের ক্ষমতায়নের মাধ্যমে, মানে শুধুমাত্র এটা নয় যে নীতি নির্ধারণের দায়িত্ব তাদের উপরে দেওয়া হলো, কিন্তু তাদের আর্থিক ক্ষমতায়ন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত প্রাথমিক স্বাস্থ্যের জায়গাটা আরো বেশি অবহেলিত হবে, বা মানুষের যে সুযোগ সুবিধার জায়গাটা সে মানে থেকে বঞ্চিত হবে। কারণ মানে স্বাস্থ্য পুরো বিষয়টা আমার মনে হয় যে জনস্বাস্থ্যের যে ব্যাপারটা, সেখানে আমার মনে হয় জিওগ্রাফি প্লেজ ইন্টু মানে ভেরি গুড ফ্যাক্টর। মানে একটা স্থানীয়ভাবে সেই অঞ্চলের কি প্রয়োজনীয়তা, সেটা মনে হয় যে একটা কেন্দ্রীয় নীতি বা একটা উপর মহল থেকে যদি আমরা একটা সেন্ট্রালাইজ পলিসি তৈরি করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি মানে ডিসেন্ট্রালাইজ ওয়েতে আমরা এগোই, তাহলে আমার মনে হয় জিনিসটা মানে প্রয়োজনীয়তার দিক থেকে এবং তার পাশাপাশি তার উপযোগিতার দিক থেকেও এটা মনে হয় অনেক ভালো বলে মনে হয়। মানে একদম একদম ঠিক কথা। বস্তুত আমাদের দেশে মানে যে প্রসঙ্গটা আমি একবার ছুঁলাম একটুখানি, সেটা হচ্ছে যে জনস্বাস্থ্য এবং আহ, রোগ ভিত্তিক কর্মসূচি দুটো আগে কিন্তু আলাদাই ছিল, এবং জনস্বাস্থ্যের দায়িত্ব বরাবরই অন্তত পুরো ব্রিটিশ আমলটাতে ওটা বরাবরই স্থানীয় সরকারের উপরে রাখা ছিল। একজন ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ অফিসার থাকতেন, তার আন্ডারে কিছু ডাক্তার থাকতেন। তাদের কিন্তু ডাক্তারি করাটা বড় কাজ ছিল না, তাদের বড় কাজ ছিল সামগ্রিক জনস্বাস্থ্য ম্যানেজ করা। যখনই আমরা পাবলিক হেলথটাকে এই বিভিন্ন চিকিৎসা কেন্দ্রিক কর্মসূচির সঙ্গে জুড়ে দিলাম, তামিলনাড়ু এটা করেনি, তার ফলে
সংখ্যা, ইনফেকশন ইত্যাদি যাই হোক না কেন, তামিলনাড়ু যে হু হু করে অন্য স্টেটকে পেছনে ফেলে মানব উন্নয়নে এগিয়ে এসেছে, তার একটা বড় কারণ হচ্ছে ওদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা অটুট আছে। আমাদের রাজ্যে যেমন, যদি আমাদের কথাই ভাবি, আমাদের কোনো আলাদা জনস্বাস্থ্য বিভাগ নেই। আমরা যারা বিভিন্ন হাসপাতাল ম্যানেজ করেন তাদেরই পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার বলি, কিন্তু তারা বেসিক্যালি ডাক্তার, এবং তারা বেসিক্যালি ডাক্তারিটাই তাদের জোর দিতে হয়। অথচ এই রাজ্যগুলোতে যারা জনস্বাস্থ্য দেখেন, তারা জিনিসটাকে তার সামগ্রিকতায় দেখেন, অর্থাৎ ওই এপিডেমিওলজিক্যালি কোথায় ব্রেকআউট হচ্ছে, কেন ব্রেকআউট হচ্ছে, কাদের ট্রায়াল দেওয়া হবে, এইগুলো নির্দিষ্টভাবে ট্র্যাক রাখেন। সুতরাং স্থানীয় সরকারের একটা ভূমিকা আসছি, এবং এই যে অতিমারি, এটা থেকে আমরা এটাও শিখলাম যে শুধু রাজ্য নয়, রাজ্য থেকে রাজ্যের পরের ধাপে নির্দিষ্ট স্বাস্থ্য এজেন্ডা এবং নির্দিষ্ট স্বাস্থ্য বরাদ্দ, এই দুটোরই যদি ব্যবস্থা না করা যায়, তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে। এখানে আর একটা জিনিস আমার মনে হয় আছে, যেটা হচ্ছে জনস্বাস্থ্য বিষয়। জনস্বাস্থ্যটা আমাদের দেশে যেভাবে পড়ানো হয়, বা এমনকি পৃথিবীতে বিভিন্ন জায়গায় জনস্বাস্থ্যটাকে যেভাবে পড়ানো হচ্ছে, এইটা যে একটা ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার, জনস্বাস্থ্য যে সমস্ত জায়গায় এর একটা গুরুত্ব আছে, সেটা না হয়ে ক্রমে জনস্বাস্থ্য একটা অঙ্কে পরিণত হবে। ওটা জিনিসটাই একেবারে অঙ্ক ওরিয়েন্টেড। মানে জনস্বাস্থ্য হয়ে গেল বেসিক্যালি বায়োস্ট্যাটিস্টিক্সের একটা ব্যাপার। আমাদের দেশে যেগুলো পড়ানো হয়, সেখানে জনস্বাস্থ্য বলতে দুটো জিনিস খুব জোর দেওয়া হয়, একটা হচ্ছে এপিডেমিওলজি আর একটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এর বাইরে যে অজস্র জিনিস আছে, যে কারণে হার্ভার্ডে ওরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলো। মানে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ, সেটা ক্রমশ এত বেশি এই এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স আর ক্লিনিক্যাল ট্রায়াল এর উপর জোর দিতে লাগলো। তার ফলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা নতুন ডিপার্টমেন্টই খোলা হয়েছে, গ্লোবাল হেলথ। আমি সেখানেই পড়তে গেছিলাম, গ্লোবাল হেলথ। আর সেখানে তাদের একটা বড় ডিবেট হচ্ছে, মানে গ্লোবাল হেলথে আমাদের প্রথম যে ক্লাসটাতে আমরা অ্যাটেন্ড করলাম, এখানে প্রথমেই একটা ডিবেট দিয়ে শুরু হলো যে এই যে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তোমরা কি মনে করো এইটা দিয়ে? এখন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যখনই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলা হচ্ছে, মানে এন্টায়ার জিনিসটা প্রিভেনশনের উপর চলে আসছে। ফলে যখন এমন কোনো সমস্যা আসবে যেটা মানে কিউরেটিভ মেডিসিন, কিউরেটিভ ট্রিটমেন্ট ডিমান্ড করে, তখন কিন্তু তোমার হাতে আর কিছু নেই, তোমার কাছে সংস্থাটাই এই পরিপ্রেক্ষিতে, এই কোভিড পরিপ্রেক্ষিতে এখানেও ওই জিনিসটার উপরই কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি। ভ্যাকসিন নাও, ভ্যাকসিন নিয়ে সব ঠিক হয়ে যাবে। এবং এত বড় একটা, যেটা আমরা ঘোষের আলোচনা থেকে জানতে পারলাম গোটা পৃথিবী জুড়ে, যে বিপর্যয়ের পরে পরে যে মানুষের একটা দেশ যেভাবে নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার একটা সুযোগ পায়, আমরা একটা মস্ত সুযোগ পেয়েছিলাম যে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাবার একটা সুযোগ আমরা পেয়েছিলাম। সেই সুযোগ আমরা নিলাম না। তার কারণ হচ্ছে ওই জিনিসটাকে ভেঙে ভেঙে দেখা। স্বাস্থ্যকে মানুষের একটা ইন্টিগ্রাল, মানুষের এক্সিস্টেন্স হিসেবে আমি যদি দেখি, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাস্থ্য এবং রবীন্দ্রনাথ সৃষ্ট চরিত্র উদ্ধব ঘোষের স্বাস্থ্য, তার মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য করার কোনো সুযোগ নেই। যদি এইটাকে আমরা যদি কি বলবো, মানে এইটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, যে প্রত্যেকটা লোক তার দেহটা আছে বলেই সে বেঁচে আছে, নাহলে তার কোনো অস্তিত্ব নেই, তাহলে সেইখানে আমি দুটো লোকের মধ্যে ডিস্টিংশন করবো, দুটো
মুখে স্বাস্থ্যের মধ্যে ডিস্টিংশন করবো। আমার মনে হয় ফিলোসফি একটা বড় রোল এখানে আছে। এবং অমর্ত্য সেন তো অনেকদিন ধরেই এটা তুলে আনার চেষ্টা করছেন। অফ লেট সারা পৃথিবী জুড়ে কিন্তু এইরকম একটা চর্চা একদিকে মাইকেল মারমনরা করছেন, ওদিকে পল ফার্মাররা করছেন, এবং আমাদের দেশেও পাবলিক হেলথ করার লোকজন অনেকেই আছেন, শ্রীনাথ রেড্ডির মতন লোক, তারাও কিন্তু এই দিকটার উপর অনেকটা জোর দিচ্ছে। আমার মনে হয় যে এখানে যারা দিচ্ছেন না তারা হচ্ছেন যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, কি বাম কি দক্ষিণ। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে আমরা গণসংগঠনগুলোর মানে বামপন্থী দক্ষিণপন্থী বিভিন্ন যে গণসংগঠন, ইউনিয়ন, তাদের কি ভূমিকা দেখতে পেলাম? বড় জোর খাবার সাপ্লাই করা, লোককে খাবার সাপ্লাই করা বা ওই রেড ভলান্টিয়ার। কিন্তু এইখানে যে মানুষের বেঁচে থাকার অধিকারটাকে এস্টাবলিশ করার যে সুযোগটা পাওয়া গেছিল, এটাকে রাজনীতির একটা মানে ব্যানার হিসেবে নিয়ে আসা, এটা একটা পলিটিক্যাল ব্যানার। স্বাস্থ্যটা সকলের অধিকার, তোমাকে দিতেই হবে। এই সুযোগটা আমার ধারণা আমরা হারিয়ে ফেলেছি। ফলে সেইখানে আমার মনে হয় যে আমরা যে যতটুকু করতে পারি, আমাদের যতটুকু চেঁচাতে পারি, সেখানে স্বাস্থ্যের এই যে সকলের সমান অধিকার, এই প্রশ্নটা থেকে যদি আমরা না এগোই তাহলে সমস্যাটা হবে ওই একই রকম হবে। তো এখানে একটা শুভদীপ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুলছিল জিওগ্রাফি। আমি অনেক বেশি কথা বলে ফেলছি। জিওগ্রাফিরও একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে, পার্টিকুলারলি সোশ্যাল জিওগ্রাফি। আমার একটা ঘটনা মনে পড়ছে, আমরা যখন 2 বছর আগে পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে একটা সার্ভে করছিলাম, তখন একটা নয়াগ্রাম, ঝাড়গ্রাম জেলার একটা ব্লক হচ্ছে নয়াগ্রাম। সেই নয়াগ্রামে একটা জায়গা আছে খুব বিখ্যাত, খড়িকামাথানি। খড়িকামাথানিতে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল। খড়িকামাথানি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে সিংধুই বলে একটা গ্রাম, পুরোটা লোধাদের গ্রাম। এই লোধারা খড়িকামাথানি বাজারে যান কাঠ বিক্রি করতে বা ফল বিক্রি করতে, জঙ্গলের ফল বিক্রি করতে, জিনিসপত্র কিনতে। কিন্তু সিংধুইর লোকরা জানেন না যে খড়িকামাথানিতে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। সুতরাং তোমার জিওগ্রাফিটা এখানে মানে অনেকটাই কি বলে, মানে এটা সোশ্যাল জিওগ্রাফির ব্যাপার। ওই লোকরা ওখানে আছেন, ওখানে যাচ্ছেন, কিন্তু তারা জানেন না যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। জানেন না তার কারণ তাদের গ্রামে যাদের কাজ করবার কথা, এএনএম বা ইভেন আশা ওয়ার্কার, তারাও পর্যন্ত যেতে চান না বা যান না। ফলে স্বাস্থ্যের সঙ্গে, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তাদের কোনো রকম কোনো ইন্টারাকশনের সুযোগ নেই। ফলে সুপার স্পেশালিটি হলো কি হলো না তাতে কিছুই যায় আসে না। ফলে এই অ্যাগেন ওই প্রশ্নটাই এসে যাচ্ছে যে তাদেরকে কি তাদের স্বাস্থ্যের অধিকার আছে বলে কি আমরা মনে করেছি? হ্যাঁ, সোশ্যাল জিওগ্রাফি তো অবশ্যই ভ্যালিড, এবং এর পাশাপাশি যেটা আমার মনে হয়, তোমার মনে থাকবে কুমার, সন্তোষদা একটা প্রশ্ন তুলতেন প্রায়, সেটা হচ্ছে যে সংরক্ষণের ভিত্তিতে ওর বক্তব্য ছিল যে যে গোষ্ঠীর, কিন্তু কাস্টীয় বা ট্রাইবীয়, তাদের মধ্যে যারা হায়েস্ট মার্কস পাবেন এই এন্ট্রান্স পরীক্ষায়, সেটা তাদের কেন এই ব্যবস্থার মধ্যে আনা হবে না, সুযোগ হবে না, তাদের কেন
ওই একটি কাট অফ মার্ক দিয়ে বাইরে রাখা হয়। এই প্রসঙ্গটা একবার একটা মিটিং এ তুমিও ছিলে, সেখানে বস্তুত তোমার প্ররোচনাতেই আমি তুলেছিলাম। তো সেখানে অনেক আন্তর্জাতিক স্তরের বিদ্বজনেরা ছিলেন। তো মঞ্চ থেকে যে প্রেসক্রিপশনটা এলো সেটা হচ্ছে ব্রিজ কোর্সের ব্যবস্থা করুন, ওদের পড়ান। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নটার উত্তর পাইনি। আমার দ্বিতীয় প্রশ্নটা এর পরে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে, তাহলে যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে তাদের বেলা ব্রিজ কোর্সের প্রশ্ন উঠছে না কেন? যদি এটা হতো, মানে আমি যেটা এখনো বিশ্বাস করি, সংরক্ষণ ব্যাপারটা যদি নির্দিষ্টভাবে হতো, যদি ট্রাইবাল ছেলেরা সুযোগ পেত এবং তাদের একটা অংশ নিশ্চয়ই গ্রামে ফিরতো, একটা অংশ ফিরতো না ঠিকই আছে, কিন্তু একটা অংশ নিশ্চয়ই ফিরতো, তাহলে এক ধরনের পরিবর্তন করা যেত। অর্থাৎ আমরা বেশ কিছু কৃত্রিম ফিল্টার তৈরি করে রেখেছি এবং এই এন্টায়ার ব্যবস্থাটা যত আমি ওপেন করছি, তত কিন্তু যে গোষ্ঠীর আধিপত্য বেশি তাদের কবজায় চলে যাচ্ছে। সংরক্ষণের মূল উদ্দেশ্যটাই বোধহয় ব্যাহত হচ্ছে আর কি। মানে আমি জেনারেল কাস্টের একজন প্রতিনিধি হয়েই এই প্রশ্নটা আবারই তুলবো, যে এইটা বোধহয় পাল্টানোর সময় আছে আমাদের এখনো। এই আশা এনএমদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই দাঁড়ায়। যেভাবে রিক্রুটমেন্ট হয়, তুমি দেখবে বলা ছিল যখন বিনায়ক সেন প্রথম মিতানিন তৈরি করেন ইয়েতে, আমাদের ছত্তিশগড়ে রায়পুরে, তখন তিনি একেবারেই অশিক্ষিত মহিলাদের নিয়েছিলেন। মানে ক্লাস 8 পাসও না, আশাতে তো তাও ক্লাস 8 পাস বলা আছে। তিনি একেবারেই অশিক্ষিত নিয়েছিলেন এবং আমি দেখেছি ওদের যে এসেনশিয়াল মেডিসিন প্যাকেটটা তৈরি করা হয়েছিল সবটাই সিম্বল ভিত্তিক। কতগুলো এসেনশিয়াল মেডিসিন কি কি সিমটমে ওরা প্রয়োগ করে এবং সেটা খুব নিখুঁতভাবে ওরা প্রয়োগ করত। পুরো জিনিসটাই ঘেটে গেল যখন আমরা মিনিমাম কোয়ালিফিকেশন করলাম, পরীক্ষা করলাম। কারণ মিতানিন পুরো ব্যাপারটাই ভলেন্টিয়ার ছিল, মিতানি মানে সখী। তো এই পুরো এখানে আপনি একটু আগে যেটা বলছিলেন না, তামিলনাড়ুর প্রশ্ন। তামিলনাড়ুতে আমাদের যে বন্ধু বান্ধবরা আসে তারা প্রায়ই আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, তোমরা তো পশ্চিমবাংলার লোকরা তো রিজার্ভেশনের খুব বিরোধী, আর আমরা রিজার্ভেশনের খুব পক্ষে, আমরা 70% রিজার্ভেশন করে দিয়েছি। তো তোমরা রিজার্ভেশন করে কি করলে, কি মানে রিজার্ভেশনের বিরোধিতা করে তোমরা মানে তোমাদের কি উপকারটা হলো? তোমাদের লোকরা যে দলে দলে হাজারে হাজারে লোক এসে তামিলনাড়ুতে চিকিৎসা করাচ্ছে, কাদের কাছে চিকিৎসা করাচ্ছে? যাদের কাছে চিকিৎসা করাচ্ছে তারা তো কোটার ডাক্তার, মানে কোটার ডাক্তার একেবারে। এই আর একটা প্রশ্ন আপনি যেটা বলছিলেন, এই যে দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল, আমরা ছাত্র বয়স থেকে এটা নিয়ে চিৎকার করতাম যে মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কোটাগুলো অন্তত পূরণ করো। তখন ওই মেডিকেল কাউন্সিলের একটা কি বলে একটা জড়িবুটি আমাদের হাতে ধরিয়ে দেওয়া হতো, মেডিকেল কাউন্সিল এটা বলছে। হয়তো অন্য রাজ্যগুলো তো, তামিলনাড়ু তো মেডিকেল কাউন্সিলকে ম্যানেজ করে 70% রিজার্ভেশন নিয়ে আসতো এবং তার কোটাটা ফুলফিল করতো। আমরা সেটা করলাম না। করলে যেটা হতো, যেটা দাদা বলছিলেন একটু আগে, যে এবং এখনো সেটা খুব দৃশ্যমান, ঝাড়গ্রামে যান, পুরুলিয়াতে যান, যত আদিবাসী বেল্টে যে পিএইচসি গুলো আছে কারা চালায়, কোনো টুডু বা কোনো সোরেন, সে তো ডাক্তারি পাস করে, তাকে তো ডাক্তারিটা পাস করতে হয়। এইখানে একটা আবার খুব কি বলবো, একদিকে যেমন সে ওখানে সার্ভিস দিচ্ছে কমিউনিটির জন্য খুব ভালো একটা ব্যাপার, অন্যদিকে সে যে ওখানে সার্ভিস দিচ্ছে এবং সে খানিকটা হ্যাপিলি ওখানে চলে যেতে চাইছে, তার কারণ সে ওখানে খুব অ্যাট হোম ফিল করে। তাকেই যখন পিজিতে পাঠিয়ে দেওয়া হয় বা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, সে তখন কিন্তু আউটকাস্ট ফিল করে নিজেকে। এই ডাক্তারদের সঙ্গে কথা বললে একটু বসে একটু হুইস্কি নিয়ে বসে কথা বললে তো আরো ভালো করে জানা যায় যে এদের ভেতরে যে একটা যন্ত্রণা আছে, যে তারা ডাক্তারিটা পাস করলো কিন্তু তাদেরকে কখনোই কেউ মনে করে না, মানে ইভেন ডাক্তার কমিউনিটির লোকরাও মনে করে না যে তারা ডাক্তারিটা করতে পারে। সুতরাং তাদের পাঠিয়ে দাও নয়াগ্রাম, তাদের পাঠিয়ে দাও বান্দোয়ান বা ঝাড়গ্রাম। এই যে একটা জটিল
ব্যাপার, এই এই সমস্ত জটিলতাগুলোই দূর করে দেওয়া সম্ভব ছিল ইকুইটির মধ্যে দিয়ে। মানে যে ইকুইটিটা একেবারে এডুকেশনের গোড়া থেকে তুলে তুলে আনা এবং তুলে এনে প্রত্যেককে সমান সুযোগ দেওয়া, এটা করে এমন কিছু কঠিন ছিল না, করেছে তো, তামিলনাড়ু করেছে, কেরালা করেছে, হিমাচল প্রদেশও এখন অনেকটা করতে পেরেছে। হ্যাঁ, মানে এই যে কোয়ালিটির আমরা গল্প বলি না, এই যে কোথায় পাবো চিকিৎসক, কোথায় পাবো ডাক্তার। আমার মনে আছে আমি যখন ছাত্র তখন মণিপুর মেডিকেল কলেজ শুরু হলো। তো আমার অনেক বন্ধু চলে গেলেন। আমার বাবা যেহেতু বড় শহরের মেডিকেল কলেজের ছাত্র, তিনি বললেন যে তুমি আবার যেন ভেবে বসো না যে তুমি ওখানে যাবে, আমি মানুষ মারা ডাক্তার তোমাকে করতে চাই না। মানে অর্থাৎ ওখানে যেটা হচ্ছিল তখন সেটা হচ্ছে যে ওখানে যারা স্থানীয়ভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন তাদের ডেকে ডেকে ধরে ধরে এনে ওদের পড়ানোর ব্যবস্থা করতে হতো, কারণ ওদের সত্যি সেইভাবে চিকিৎসক ছিল না। কিন্তু কালে কালে আস্তে আস্তে ব্যাপারটা তৈরি হয়ে গেল। এখন এই যে এতগুলো মেডিকেল কলেজ পশ্চিমবাংলায় খোলা গেল বা খোলা হচ্ছে, তো এটাও তো এইভাবেই হবে। কিন্তু এই না খোলাটা কোয়ালিটির দোহাই দিয়ে আমরা অনেককে অনেক জিনিস আটকে রাখি। সংরক্ষণের ব্যাপারটাও তাই, ওটা কোয়ালিটির দোহাই দিয়ে একটা কৃত্রিম অভাব পার্মানেন্টলি সৃষ্টি করে রাখার প্রচেষ্টা বলে আমার মনে হয়। অনির্বাণদা কিছু বলবেন না? না না, এটা তো খুবই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, একটু শুনি না। মানে একটা বড় সমস্যা তো কি করে এটাকে করা যাবে, করে তোলা যাবে, তারই অনেকগুলো ইনপুট নানা দিক থেকে। আর একটু শুনি, একটু শুনি। আমি একটু বলতে পারি কি? অবশ্যই। আচ্ছা, আমি দিলীপ কাকুর আলোচনাটা শুনছিলাম এবং শুনতে শুনতে আমার যেটা মনে হলো যে উনি বারবার করে একটা পয়েন্ট যেটা পরিস্ফুট হচ্ছে যে ক্রমাগত এই পোস্ট গ্লোবালাইজেশন এরা হাউ পাবলিক হেলথ ইজ বিং কমার্শিয়ালাইজড, এবং এখন মানে ওভারঅল হেলথ সিস্টেম ইজ বিং গ্র্যাজুয়ালি ইভেন্চুয়ালি কমার্শিয়ালাইজড, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই জিনিসটা এখন সর্বত্রই খুব একটা ইনথিম যাকে বলে, মানে কথা বলা হচ্ছে এইটা নিয়ে। তো আমরা মোটামুটি দেখছি যে অনেকগুলো মডেল উঠে আসছে, মানে ইউনিভার্সাল হেলথ কেয়ার কবে হবে জানি না, কিভাবে হবে, কিন্তু একটা তো হচ্ছে যে সরকারি যে মডেলটা, যেটা এক্সিস্টিং মডেল, অ্যান্ড ইফ দ্যাট ফাংশনস ওয়েল দেন অনেকটা সমস্যাই মেটে। হ্যাঁ, তো সেইটা একটা মডেল আছে। একটা হচ্ছে পুরো প্রাইভেট মডেল, আরেকটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে আইডিয়াটা, আরেকটা হচ্ছে যে আপনার গ্রাসরুটে যে সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন, আমি একটা লিংক দিয়েছি, যেরকম ধরুন আমি বাঁকুড়ার গ্রামাঞ্চলে কিছু কাজ দেখেছি বলে সেটার থেকেই বলছি যে কিছু ভলান্টারি অর্গানাইজেশন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা ভালো কাজ করছেন, এবং আমার বাবা একটা সময় একটা ছোট একটা পুস্তিকা মতো নিতেন যেখানে ডাক্তার নেই বলে, আমার এটা মনে আছে। এখন যে মিনিমাম যে এখন আশা কর্মীরা হয়েছেন বা আপনার সাব সেন্টার গুলো, তারা তো উইদিন লিমিটেশন তারা যথেষ্ট চেষ্টা করেন কাজ করতে, এই নয় যে তারা কাজ করেন না, তারা যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, সেটা আমি দেখেছি উইদিন লিমিটেশন। কারণ অনেক জায়গাতে হচ্ছে যে জলের ট্যাপ, জলটা আসে না, হ্যাঁ, মানে কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশন নেই, তো এই রকম লিমিটেশনের মধ্যে তারা কাজ করছেন। এবং আমি জানি ফর এক্সাম্পল কাঞ্চনপুর, বাঁকুড়ার কাঞ্চনপুরের যে পিএইচসিটা আছে, সেখানে একজন যিনি ডাক্তার ইনচার্জ, মানে অসম্ভব সিনসিয়ার লোক, ভীষণ সিনসিয়ারলি কাজ করেন। তো এরকম কিছু সরকারি সিস্টেমের মধ্যে কিছু লোক আছেন যারা কাজ করছেন, সেজন্যই চলছে ব্যাপারটা। কিন্তু এই যে আমি একটা লিঙ্কটা দিয়েছি যে আমাদের হসপিটাল, হ্যাঁ, এবং এটা আপনারা জানেন পীযূষকান্তি, প্রফেসর পীযূষকান্তি সরকারের, তো এই যে এনারা কিন্তু
এই যে বললাম যে ডাক্তার যে সবসময় মানে গ্রামের দিকে কি জাতীয় প্রবলেম আপনার হচ্ছে, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, সাপে কাটছে এবং রাত্রির বেলা সাপে কাটছে, তখন তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে ধরুন নিয়ে আসা সম্ভব নয়, বা হয়তো নিয়ারেস্ট পিএইচসিও অনেক দূরে, এবং সেখানে নিয়ে যেতে যেতে সাপের এটা মানে আর তাকে হয়তো বাঁচানো যাবে না। তো এই জাতীয় প্রবলেম গুলোকে যাতে ক্যাটার করা যায়, হ্যাঁ, হুইচ আর ভেরি ভেরি বেসিক হেলথ প্রবলেম, মানে একটা বিশেষ যে মড়ক হচ্ছে বা সেটা তো এখন তো কোভিড এর কথা আলাদা, কিন্তু নট দ্যাট, কিন্তু দোজ আর ভেরি ফটাল, মানে ওই সময় কিন্তু ওইগুলো টেকেন কেয়ার অফ না হলে, এবং যেগুলো মেজর গ্রামাঞ্চলের মানুষরা ফেস করছেন, এবং সেগুলোর জন্য ওই রকম সময় হয়তো অনেক দূরে, মানে শহর অনেক দূরে, 45 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে আসা সম্ভব নয় ওইভাবে, বা সেরকম ভেহিকেল নেই। তো এই সব ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে আমাদের হসপিটাল যে মডেলটা তৈরি করছে, আমি বলছি না ওনাদের মডেলটা আইডিয়াল, আই এম নাইদার প্রপাগেটিং দেম, কিন্তু ইট ক্যান বি আ কাইন্ড অফ এক্সাম্পল। মানে যে ধরুন যারা ক্লাস 12 পাস করছে, গ্রামেরই ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরকে ট্রেন করা যে বেসিক যে হেলথ যে সার্ভিসটা, বেসিক মেডিকেল কেয়ার, তার জন্য একটা বিরাট 5 বছরের একটা ডিগ্রি হয়তো লাগে না, এবং সেইটুকু যারা যদি তাদেরকে তৈরি করা যায়, এবং সেরকম মানুষ যদি সেরকম কোয়াক ডাক্তার, মানে যারা সাইন্টিফিক্যালি প্রিপেয়ার্ড, হ্যাঁ, টু গিভ বেসিক হেলথ সার্ভিসেস অ্যাট দেয়ার ওন ভিলেজেস, হ্যাঁ, যে কবে আমার এমবিবিএস এমডি ডাক্তার আমার পিএইচসি তে আসবেন কি আসবেন না, মানে সেটা তো ঠিক আছে, কিন্তু গ্রামের ইউথদেরকে যদি এইরকম ভাবে একটা তাদেরও একটা রুজি রোজগারের একটা জায়গা তৈরি হয়, এবং এই যে বেসিক হেলথ সার্ভিসের যে প্রবলেমটা, সেটা কিন্তু আরো বৃহত্তর জায়গায়, মানে শুধু আশা এনএম দিয়ে সম্ভব নয়, এবং আশা এনএমদের উপর প্রচুর চাপ থাকে, তারা অনেক সময় প্রিনেটাল, পোস্টনেটাল, রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড কাজ নিয়েই ব্যস্ত থাকেন। সুতরাং এটা কিন্তু একটা মডেল হতে পারে আমার যেটা মনে হয়। হয়েছে সুচেতনা, বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। ওকে, খুব ভ্যালিড পয়েন্ট। এবং বস্তুত এই যে ন্যাশনাল হেলথ মিশন বলে যে স্ট্রাকচারটা আমরা দেখি, এর মডেলটা কিন্তু এই ধরনের উদ্যোগ থেকেই নেওয়া মূলত। এই যে আমি আজকে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ কোট আনকোট অ্যাক্টিভিস্ট বলছি, তার কারণ বেশ কিছু হেলথ অ্যাক্টিভিস্টের কার্যকলাপ থেকে এই মডেলটা তৈরি হয়েছে। ডক্টর অভয় বান, আমরা মানে নাম শুনেছি কিনা জানি না, ল্যান্ডসেট পত্রিকার গত 150 বছরের বড় পাবলিক হেলথ ইন্টারভেনশনের মধ্যে ওর ইন্টারভেনশন সারা পৃথিবীতে 100-150টার মধ্যে একটা বড় পাবলিক হেলথ ইনোভেশন বলে স্বীকৃত হয়। বা বিনায়ক সেন যেটা করেছেন নিতানিনের নিয়ে, এর সবগুলোই কিন্তু মডেলটা ওখান থেকেই, অর্থাৎ আমাদের ডাক্তার কবে তৈরি করবে, এবং তৈরি করলেও যে তারা ওখানে যাবেন তা নয়, আমাদের এইভাবেই করতে হবে। আমার নিজের মনে হয়েছিল যে এই কাজটা আমাদের নার্সিং কাডারটাকে বাড়ালে অনেকটাই সম্ভব হয়। নার্সদের অনেকটাই পড়াশোনা করতে হয়, এবং নার্স প্র্যাকটিশনার বলে একটা গ্রুপও আছে যাদের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব দেওয়ার কথা, সেই স্বীকৃতিও আছে। নার্সিং কাউন্সিল তার কোর্সও বানিয়ে দিয়েছেন, পশ্চিমবাংলায় কিছু তৈরিও হয়েছে। কিন্তু মুশকিল হলো এই যে মেয়েটি আশা হয়ে ঢুকলো বা যে মেয়েটি এএনএম হয়ে ঢুকলো, তার কেরিয়ার প্রসপেক্টটা সেইভাবে করতে হবে যাতে সে অভিজ্ঞতার সঙ্গে টেকনিক্যাল প্রশিক্ষণ, টেকনিক্যাল শিক্ষা নিতে নিতে সে আস্তে আস্তে নার্স প্র্যাকটিশনার হয়ে ওঠে। এই মডেলটা সাজেস্ট করেছিলাম, এবং আমি যখন স্বাস্থ্য বিভাগে কাজ করি, একটা মোটামুটি কেরিয়ার প্রসপেক্ট তৈরিও করা হয়েছিল যাতে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা যায়। অর্থাৎ যে আশা হচ্ছে সে সারা জীবনই আশা থাকবে, এবং যে এএনএম হচ্ছে সে সারা জীবনই এএনএম থাকবে সারা কেরিয়ার জুড়ে। এটা যদি হয় তাহলে কিন্তু প্রথম কথা তার অভিজ্ঞতা, এবং যে কথাটা কুমার বলছিলেন খুব ভ্যালিড কথা, যে সোশিওলজিটা তো পড়ানো হয় না, গ্রামের সোশিওলজি, গ্রামের পলিটিক্স, এটা কিন্তু অনেক আশা, অনেক এএনএম, আমি অনেকদিন তাদের সঙ্গে কাজ করার ফলেই দেখেছি তারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন। এবং ভালো বোঝেন বলেই তাদের যে সঞ্চিত যে জ্ঞানটা আছে
সেটা কিন্তু ইজ নট ইনফর্মিং আওয়ার সিলেবাস এট এনি স্টেজ। আমি কোনো ক্ষেত্রেই তাদের সঞ্চিত জ্ঞানটাকে আনতে পারছি না, কারণ তাদের কোনো ফোরাম নেই যে ফোরামে তারা এসে এগুলো আমাদের সঙ্গে বিনিময় করতে পারেন। আমি অনেকগুলো ধাপ পেরিয়ে তবে তার কথা শুনতে পাচ্ছি, এবং তার বক্তব্য অনেক ফিল্টার্ড হতে হতে, অনেক টেলিস্কোপ হতে হতে আমার কানে পৌঁছেছে। সুতরাং যেটা সুচেতনা বললেন সেটা ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। এটাই মডেল, এবং এভাবেই ইভেন যেটা উন্নত দেশ, আমি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলি, সেখানে কিন্তু যে ডাক্তারের সংখ্যা খুব বেশি, দ্যাট ইজ নট ট্রু। সেখানে সিস্টেমটা চালায় কিন্তু নার্স, মানে মেল অ্যান্ড ফিমেল নার্স, নার্স বলতে শুধু মহিলা ভাববেন না, মেল অ্যান্ড ফিমেল নার্স। কিন্তু এই যে বাহিনী, যেটা ডাক্তারের স্কিল পুরোটা হয়তো নেই কিন্তু অনেকটাই আছে, তাতে কিন্তু ওদের ইন্ডিকেটর গুলো অনেক পাল্টে যাওয়া সম্ভব হচ্ছে। সুতরাং আমি যে স্টেটে এখন যেখান থেকে কথা বলছি, কর্ণাটক পশ্চিমবাংলার প্রায় 2.5 গুণের বেশি ডাক্তার তৈরি করে বছরে, কিন্তু এতদ সত্ত্বেও এখানকার গ্রামেও কিন্তু ডাক্তারের অপ্রতুলতা আছে। সুতরাং ডাক্তার বানালেই যে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, দ্যাট ইজ নট ট্রু। আমি একটা জিনিস এখানে যোগ করতে চাই, একটা হচ্ছে সুচিত্রা যেটা বলছিলেন, কয়েক কথাটা এসছে, এইটা নিয়ে আমার বন্ধু বান্ধব কিছু কিছু আছেন যারা কয়েকদেরকে ট্রেনিং দিচ্ছেন। নাম করেই বলছি, ডক্টর অভিজিৎ চৌধুরী খুবই ঘনিষ্ঠ বন্ধু, সম্মান করি ওকে, অত্যন্ত কাজের মানুষ এবং নানান রকমের কাজ করে ফেলেছেন। তো উনি কয়েকদের ট্রেন করার একটা ব্যবস্থা নিয়েছেন, which is good। মানে একটা কাজ করছে, কয়েকদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তারা প্রথমে ট্রেনিংটা দেন যে কি করবে না তোমরা। মানে অনেক কিছু হয় তো যে তাদের, আমরা যে 2005 সালে আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে দেখছি দুমকাতে কয়েক ডাক্তাররা ম্যালেরিয়া পেশেন্ট তাকে স্যালাইন দিয়ে দিচ্ছে, ও আরো কাঁপছে, জ্বরে কাঁপে আর ওর মরে যাচ্ছে। তো কি করবেন না, এটা হচ্ছে ওদের একটা। আমাদের যাই হোক, আমরা এটা নিয়ে আমাদের গত 10 বছর ধরে তর্ক চলছে। আমি এটা মানতে চাইনি, এই মডেলটা, কয়েকদের ট্রেনিং এর মডেলটা এই জন্য মানতে চাইনি। সেখানে আমার বক্তব্য ছিল যে আশা ওয়ার্কার বা এএনএম বা গ্রাম থেকে স্বাস্থ্যকর্মী তুলে আনা, এটা এক জিনিস, আর এক্সিস্টিং কোয়াকদেরকে ট্রেন করা এটা আরেক জিনিস। কেন কোয়াকদের সঙ্গে মানুষের সম্পর্কটা, এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। এই সম্পর্কটা হচ্ছে প্রাইমারিলি এক্সপ্লয়টেটিভ। ও এটা তার অকুপেশন। সুতরাং আপনি তাকে যে ট্রেনিং দিন না কেন, এবং এখানে একটা পয়সার গল্প আসছে। ওয়ারএজ আমরা যখন আশাদেরকে আসছি তখন কিন্তু পয়সার গল্প থাকছে না। তারা মানে যেটা ইকোনমিক্সে, মেইন স্ট্রিম ইকোনমিক্সে যে জিনিসটা বলা হয় যে ট্রাস্ট বিটুইন দি কেয়ার গিভার অ্যান্ড দি পেশেন্ট, সেখানে কেনেথেরও যেটা বলছেন যে যে মুহূর্তে পয়সার গল্পটা আসলো সেই মুহূর্তে ট্রাস্ট রিলেশনশিপটা চলে গেল। একজন পেশেন্টের সঙ্গে একজন কেয়ার গিভারের ট্রাস্টের সম্পর্কটা চলে যাবে। কেননা ওয়াক তার, সে যত ভালোই হোক না কেন এবং যত ট্রেনিংই তাকে দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত একটা ইকোনমিক রিলেশনশিপ আছে ততক্ষণ পর্যন্ত দেয়ার আর চান্সেস অফ মেনি অ্যাবিউজেস। এই জন্য যে মডেলটা, এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায়, যেমন হেডিতে যারা করছেন, পল ফার্মাররা করছেন, রুয়ান্ডাতে করছেন, তারা কিন্তু ওই কনসেপ্টে যেটা দাদা বলছিলেন যে হেলথ ওয়ার্কার, যে তাদেরকে বলা হয় অ্যাকম্প্যানিয়েরো, অনির্বাণদা বলতে উনি স্প্যানিশ জানেন, কম্পানিয়েরো বা অ্যাকম্প্যানিয়েরো এরকম কিছু একটা শব্দ বলেন, যে সে শুধুমাত্র যে পেশেন্ট তার কাছে সবসময় আসছে তা নয়, সে পেশেন্টের সঙ্গে সঙ্গে তার বাড়ি পর্যন্ত যাচ্ছে। তার সঙ্গে অন্যান্য যে জিনিসগুলো, স্বাস্থ্যের যে
সঙ্গে শিক্ষার যোগ, খাদ্যের যোগ, পুষ্টির যোগ, পরিবেশের যোগ, এই সমস্ত যোগগুলো নিয়ে কিন্তু এরা কাজ করছে। এইটা করে তোলা খুবই সম্ভব। আমার ধারণা এটা অভয় বাংলা তো করেইছে, আমরা অনেকটাই এটা করতে পেরেছি। আমাদের এখানেও করতে না পারাটা অন্তত ছোট আকারেও যদি কোথাও একটা গ্রামাঞ্চলে আমরা করতে পারি, যে কিছুই না, স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা যদি কিছু বেসিক হেল্প ট্রেনিং, তারা সার্ভে করলো, তারা কতগুলো কাজ করলো, এর মধ্যে দিয়েই কিন্তু একটা স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে যে মানুষের ওয়াকিবহাল হয়ে ওঠা, সেইটা করা সম্ভব বলে আমার মনে হয়। সেটা করতে গেলে গ্রাম স্তর থেকেই লোক তুলে আনতে হবে, বা মানে কমিউনিটি স্তর থেকেই লোককে তুলে আনতে হবে। তো এটা একেবারেই ঠিক। আমি সম্প্রতি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, ভার্জিন রিভার, সেখানে গোটা স্টোরিটাই হচ্ছে এই একজন ডাক্তার আছেন একটা ছোট শহরে, নার্সকে রিক্রুট করছেন, নার্সই গোটা কাজটা করছে। তো আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে, নার্স নিয়ে দিলীপটার একটা লেখা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকাতে বহুদিন আগে। তিনি একটা আশ্চর্য কথা বলেছিলেন যে একজনের স্ত্রী মারা গেলেন বলে আমরা তাজমহল পেলাম, আর একজনের কন্যা মারা গেছিলেন তাতে তারা পেল সেই দেশের প্রথম নার্সিং কলেজ, নেমলি সুইডেন। আমাদের এখানে আমরা তাজমহল পেলাম, ওরা সুইডেনে ওই নার্সিং কলেজটা পেল। পার্থক্যটা এখানেই হয়ে যায়। হ্যাঁ, ঠিকই। আসলে ওই ইয়ের ব্যাপারটায় একটা পর্বে আমিও যুক্ত ছিলাম, কর্পোরেট ট্রেনিং এর ব্যাপারে, এবং ওটাতে অচিন চক্রবর্তীরা একটা ইভ্যালুয়েশনও করেছিলেন। তাতে দেখা গেছিল ট্রেনিং এর পরে কি করতে হবে না এটা জানার পরেও কিন্তু অ্যান্টিবায়োটিকের অ্যাপ্লিকেশন প্রায় একই রকম থেকে গেছিল, মানে অযৌক্তিক অ্যান্টিবায়োটিক দেওয়া, যার ফলে ড্রাগ রেজিস্ট্যান্ট নানা রকম অসুখ তৈরি হচ্ছে, এটা কিন্তু হয়েছিল। সুতরাং ডেফিনেটলি যদি এই দ্বিতীয় মডেলটা, যেটার কথা তুমি বললে কুমার, এটা যদি করা যায়, নাথিং লাইক ইট। তবে ওই আর কি, ব্যাপারটা মানানো শক্ত। ফ্রম বিলো কিছু একটা করতে হবে, করা একেবারে ফ্রম বিলো। আসলে হ্যাঁ, এই অতিমারির পরে আমরা অন্তত এই শিক্ষাটা যদি না নিই এখনো, তাহলে এই ঘটনা, এরকম লকডাউন এবং এইসব এই ধরনের বিচিত্র সব করা দাওয়াই চলতে থাকবে, যাতে আলটিমেটলি কারোর উপকার হবে বলে আমার মনে হয় না। আসলে এটা যে করা যায় সেইটা আরো অনেক বেশি বলা দরকার বিভিন্ন স্তরে। হ্যাঁ, কারণ বহু ক্ষেত্রেই দেখেছি যে মানুষ এটা এটা মনেই করেন না যে এভাবে কিছু করা যেতে পারে অ্যাট অল। এখানে সেটাই রাজনীতির প্রশ্ন এবং এক ধরনের। করা তো হয়েছে, মানে অভয় বাংলা তাদের এলাকায়, এটা আমি ওনার ক্যাম্পাসে বেশ অনেকদিন কাটিয়েছি, ওর শিক্ষানবিশ হিসেবেই কাটিয়েছি, এবং কাটানোর সময় দেখেছি যে ওই ওরা খুব সাইন্টিফিক্যালি করেছিলেন, কারণ পুরো জিনিসটাই শুরু হয়েছিল রিসার্চ প্রজেক্ট হিসেবে। সুচেতনা যার কথা বললেন ডক্টর সরকার, ইজ ডেফিনেটলি এন এক্সেপশন। আমি আমার হাসপাতালের কথা জানি এটা, এবং এই মডেলটাই কিন্তু বিভিন্ন জায়গায় যারা ভলেন্টারি যে সমস্ত স্পেশালিস্ট স্বাস্থ্য ব্যবস্থাটা পাল্টাতে চেষ্টা করছেন, তারা এই ধরনের মডেল নিয়ে কাজ করছেন। ডক্টর আরুল, বিনায়ক সেন, অভয় বাং, তারপরে মহারাষ্ট্রের পাচোরে আরেকটা আছে, এরা প্রত্যেকে এই ধরনের মডেলেই যেতে চাইছেন, কারণ করা সম্ভব। এবারে এর সাফল্যের কথাটা যেটা অনির্বাণ বলছিলেন, ডেফিনেটলি এটা একটু বেশি করে লেখাও দরকার, বলাও দরকার, কিছু পজিটিভ খবর যাওয়া দরকার, পজিটিভ মেসেজ যাওয়া দরকার।
ডক্টর বাংয়ের ওখানে আমি দেখেছিলাম, উনি ওনার স্ত্রী ডক্টর রানী বাং এবং ওর পুত্র, দুই পুত্রই ডাক্তার, এই চারজন ছাড়া অত বড় এলাকাটায় আর একজনও ডাক্তার কিন্তু কাজ করছে। কিছু হোমিওপ্যাথ ওদের হেল্প করছেন, ট্রেন বাই ডক্টর বাং আর মানে তাদের টিমেরা, আর বাকি কাজটা করছেন গ্রামের মেয়েরা, যার থেকে ইনফ্যাক্ট আমাদের হোম বেস নিওনেটাল কেয়ারের যে ট্রেনিং, তার সবটাই সব আশাকেই, ভারতের সব আশাকেই ওইখানেই ট্রেনিং দেওয়া হয়েছে, ওদের মডেল থেকেই নেওয়া হয়েছে পুরো জিনিসটা। অবশ্য এটা যা হয় এটার অনেক লস্ট ইন ট্রান্সলেশন অনেকটাই হয়ে গেছে, কারণ স্পিরিটটা তো রাখা যায় না এই ধরনের বড় স্কেলে, কিন্তু এটা করা গেছে। এবার বাকিটাও যদি এরা করেন, অর্থাৎ আশা থেকে অ্যাটলিস্ট নার্সিং এর শেষ ধাপ অব্দি উঠতে পারবে এরকম একটা কেরিয়ার প্রসপেক্ট যদি করা যায়, আমার মনে হয় আমরা অনেকটাই পাল্টাতে পারবো, সে ডাক্তার যতই বেরোন বা কম বেশি যাই হোক না। তাহলে আর প্রশ্ন না থাকলে শুভদীপ, আমরা কি অনির্বাণদার যদি কিছু বলার থাকে তাহলে সেটা নিয়ে না, এটাই তো কি করে করা যায় সেটা এখন ভাবতে হবে। তোমরাও ভাবো, কারণ হ্যাঁ। আমি একদম শিওর যে লোককে না আরো অনেক জানানো দরকার, কারণ লোকে জানে না, এবং অনেক লোককে অন্তত কিছুটা জানাতে পারলে একটা এফেক্ট হবে। এটাতে আশা ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি, কারণ আমরা এখনো খুব একটা সেভাবে চেষ্টাই করিনি। আমি আমার মিডিয়া এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি মেইন স্ট্রিম মিডিয়া দিয়ে খুব কিছু করা যাবে বলে আমার মনে হয় না, যদিও মাঝে মধ্যে তার মধ্যেও ফাঁক ফোকর করে আমরা নানা রকম ভাবে চেষ্টা তো করেছি, আগেও করেছি, এখনো চলছে। কিন্তু কিভাবে করা যায়, কারণ একবার যদি এই ধারণাটা অনেক লোকের মনে চালিয়ে দেওয়া যায়, এবং সেটার জন্য কিন্তু এইটা খুব ভালো সময়, কারণ এরকম একটা ক্রাইসিস সময়তেই কিন্তু নতুন ভাবনা বা নতুন পসিবিলিটি গুলোকে এক্সপ্লোর করা লোকের পক্ষে বোঝা অনেক সহজ হয়, অনেক একটা তাগিদও থাকে। সেইটা কি করে করা যায় সেটা একটু আমি শুভদীপদেরই বলছি যে তোমরা চিন্তা করো, কারণ এটা বড় কাজ আমার মতে। সেখানে দিলীপ দাদের সাহায্য দিলীপ দার মতো মানুষের সাহায্য খুব দরকার লাগবে, দিলীপ দা বা কুমার, যারা জানেন দীর্ঘকাল ধরে এটার মধ্যে রয়েছেন। আমার এটাই আপাতত বক্তব্য। আপনি আপনি মানে আমরাও ভাববো, মানে পড়ার বিষয়টা খুব প্রয়োজন। আমি জাস্ট শেষে একটা কথা জাস্ট আমি মানে আলোচনার প্রসঙ্গ করে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে এই আমরা তো এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মূলত অল্টারনেটিভ মানে অ্যালোপ্যাথিক মেডিসিনের উপরে। মানে এর পাশাপাশি যদি আমরা দেখি যে আমি যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে মানে সোশ্যাল ইকোলজি বা লোকাল ইকোলজির যে ব্যাপারটা, সেই জায়গায় আপনার কি মনে হয় যে অল্টারনেটিভ মেডিসিনাল প্র্যাকটিস যেগুলো, সেইগুলো কি কোনোভাবে এটাকে মানে যে ক্রাইসিসটা, সেই জায়গাটাকে কি কোনোভাবে আমরা এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে পারি বা কোনোভাবে ওটাকে সাপ্লিমেন্ট করা যায়? মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি নিজে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে বর্ধমানের যে আদিবাসী গ্রামগুলো আছে সেখানকার আমি কিছু মানে ফিল্ড সার্ভে করেছিলাম, এবং সেখানকার গ্রামের যে বিভিন্ন তথ্য মানে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা, তথ্যের কথা তুলে ধরছে, এবং সেখানে কিছু জিনিস আমার উঠে এসেছিল, এবং মূলত লিটারেচার থেকে আমি যেটুকু পেয়েছিলাম মানে ইতিহাসগত দিক থেকে, যে বর্ধমান ফিভারের সময়ও কিন্তু মানে সেই সমস্ত আদিবাসী গ্রামগুলোর মর্টালিটি বা রেট অনেক কম ছিল, কিন্তু আস্তে আস্তে যখন ওদের নিজেদের বক্তব্য যেগুলো, মানে আমি কমিউনিটির বক্তব্য বলছি, যে আস্তে আস্তে যখন ওরা এই অ্যালোপ্যাথিক মেডিসিনের দিকে আসতে লাগলো বা নিয়ে আসা হলো, তারপর থেকে তাদের এই লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলি, সেগুলোর প্রবণতা আস্তে আস্তে বাড়তে লাগলো। তো মানে এই যে একটা কনফ্লিক্টের জায়গা, মানে মানে অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে অল্টারনেটিভ মেডিসিন আমরা যেগুলোকে বলি, সেই জায়গাটা যদি একটু তুলে ধরেন আমার মনে হয়। শুভদীপ, এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাইড হচ্ছে। যেমন ধরুন এই যে আমাদের সাব সেন্টার গুলো আছে, এই সাব সেন্টার গুলো আস্তে আস্তে ওয়েলনেস সেন্টারে কনভার্ট করার চেষ্টা চলছে, এবং ওয়েলনেস সেন্টারে বলা আছে একজন করে রেজিস্টার্ড প্র্যাকটিশনার, মানে পাশ করা ডাক্তার। পাশ করা ডাক্তার মানে যে শুধু অ্যালোপ্যাথিক কোয়ালিফাই করবেন তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নন অ্যালোপ্যাথিকরা এই দায়িত্বটা নিয়েছেন। বেশ কিছু কমিউনিটি হেলথ অফিসার
নিযুক্ত হয়েছেন। আমার যদ্দূর ধারণা পশ্চিমবাংলায় যত সাব সেন্টার আছে, প্রায় 10,000 সাব সেন্টার আছে, তার মধ্যে রাফলি অ্যাবাউট বোধহয় 1/6 বা 7 এই ধরনের ওয়েলনেস সেন্টার করা হচ্ছে, সেগুলোর দায়িত্বে এরাই আছেন। আর অন্যান্য রাজ্য যেখানে এখনো শিশু মৃত্যু মাতৃমৃত্যু বেশি, যেগুলোকে আমরা বিমারু স্টেট বলে বলি, আমার শব্দবন্ধটা খুব পছন্দ নয়, কিরকম একটা পেজরেটিভ ব্যাপার আছে ওটার মধ্যে, কিন্তু যাই হোক, তো সেই রাজ্যগুলোতেও মানে মধ্যপ্রদেশ বা রাজস্থান, সেই সব জায়গাতেও কিন্তু অল্টারনেটিভ মেডিকেল নিয়ে ছাত্ররা, যারা পাশ করা ডাক্তার আছেন, তাদের রেসপেক্টিভ কাউন্সিল থেকে স্বীকৃত, তারাও কিন্তু আসছেন। কারণ মোটামুটি প্যাথোলজিটা এক, ফার্মাকোলজিটা একটু আলাদা পড়েন ওরা। বারিং দ্যাট, বেসিক মেডিকেল ট্রেনিংটা এদের সবারই আছে, তো ওদের ব্যবহার করা হচ্ছে এবং ওরা তো কাজ করছেন, সুতরাং এসে যাচ্ছেন। এইবারে যেটা একটা খুব প্রবণতা খুব খারাপ, সেটা হচ্ছে যে সামহাও আমাদের ধারণা হয়েছে যে অ্যালোপ্যাথিকটাই হচ্ছে মেডিসিন আর বাকিটা নয়। তার ফলে অনেক সময় এরা কখনো নিজেদের লোভে পড়ে, কখনো ওদের ক্লায়েন্টদের দাবিতে, অর্থাৎ যারা পরিষেবা নেন তাদের দাবিতে অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করছেন, যেটা হয়তো ঠিক এথিক্যাল নয়, এবং যার ফলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা আপত্তি করছেন। বাট অন দ্য হোল অল্টারনেটিভ মেডিসিনের মানুষজন আসতে আরম্ভ করে দিয়েছেন সিস্টেমের মধ্যে অলরেডি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল দিলীপ বাবুর কাছে। প্রথমত থ্যাংক ইউ যে এত সুন্দর একটা সেশন হলো আজকে, আমার কাছে খুবই ইনফরমেটিভ একটা ব্যাপার। আপনি সোশিয়োলজি বিষয়ে যে বক্তব্যটা রাখলেন, এটা আমি মানে খুবই থ্যাঙ্কফুল যে আপনি এটা বললেন যে সোশিয়োলজি, অ্যাকচুয়ালি আমি সোশিয়োলজিরই ছাত্রী। আচ্ছা, তো সোশিয়োলজি আমাদের দেশে যেভাবে পড়ানো হয় মানে এখনো অবধি, সেটা খুবই বাস্তবের সাথে তার কোনো রিলেশনই নেই বলতে গেলে। মানে সত্যি কথা বলতে আমরা যা পড়ি আমাদের সিলেবাসে, তার সাথে যে মানে প্রেজেন্টে আমরা খুব বেশি রিলেট করি নয়। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিলেবাসটি প্রচন্ডভাবে মানে যারা মার্জিনালাইজ কমিউনিটির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো প্রচন্ডভাবে এক্সক্লুডেড সিলেবাস থেকে। আমি নিজেই আম্বেদকরকে নিয়ে কোনোদিন আমাদের সিলেবাসে পড়িনি। আমি নিজে বাইরে বেরিয়ে যখন প্রফেসর এবং বিভিন্ন স্কলারদের সাথে আলোচনা করেছি, তখন বুঝতে পেরেছি যে ওনার মাহাত্ম্যটা কিভাবে মানে কতটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি একটাই জাস্ট আপনার কাছে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন নিয়ে যে পলিটিক্সটা চলছে আমাদের দেশে রিসেন্টলি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমাদের তো ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামটা 1985-এ যেটা চলতো আর কি, তো সেটা সকলকে যেরকম ইমিউনাইজেশনের প্রোগ্রাম ছিল, সেটা সকলকেই সেই ভ্যাকসিন গুলো দেওয়া হতো, মানে মেনলি মাদার অ্যান্ড চাইল্ড তাদেরকে। এবং যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানে এটা মানুষজন নিজেরাও বিশ্বাস করছেন যে যারা টাকা দিতে পারবে কেন দেবে না, তাদের তো টাকা দিয়েই পাওয়া উচিত। আর এই করতে গিয়ে কি হচ্ছে, যা ভ্যাকসিন আসছে সমস্তটাই মানে আমি অন্তত কোউইনে দেখছি না, কোউইন অ্যাপটা খুললে দেখছি না যে কোনো হেলথ সেন্টারে এগুলো খুব একটা বেশি অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে। সমস্তটাই প্রাইভেটে 700, 800, 1000 এরকম, পিক পিক টাইমে 5000 অব্দিও ভ্যাকসিনের দাম শোনা গেছে হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে থার্ড ওয়েভ আসছে কিছুদিন পরেই, সেখানে দাঁড়িয়ে আমাদের হাফ তো অনেক দূরের কথা, 1/4 পপুলেশনও ভ্যাকসিনেটেড হয়েছে কিনা সন্দেহ। তো সেই ক্ষেত্রে মানে এই যে থার্ড ওয়েভ আসছে, আমরা প্রথম কথা সেকেন্ড ওয়েভের সময় আমি ভলেন্টিয়ারিং করেছিলাম, আমি জানি যে কি অবস্থা গেছে দিন রাত করে। তো সেই সিচুয়েশনটা থার্ড ওয়েভে হয়তো আবার দেখা দিতে পারে, এবং আমরা থার্ড ওয়েভের জন্য ঠিক কতটা প্রিপেয়ার্ড। আর আমাদের সমাজে হেলথ অ্যাওয়ারনেস প্রচন্ডই কম মানুষের মধ্যে, কারণ এটা বেসিক শিক্ষার মধ্যে রাখা হয় না প্রথম কথা। এবং শুধু পার্সোনাল হেলথ কেয়ার নয়, মানে উইমেনদের যে হেলথ কেয়ার এবং তার সাথে সাথে যেসব নলেজ রয়েছে সেটাতে প্রচন্ডভাবেই নেগলেক্টেড। উইমেনদের বডি অটোনমি এসব অবশ্য আলাদা বিষয় আলোচনা। তবে যে বিষয়টা আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে যত টাকা আছে যার, সেই অ্যাফোর্ড করতে পারবে ভ্যাকসিন, আর যার টাকা নেই তাকে ফ্রি ভ্যাকসিনের জন্য মানে ফ্রি ভ্যাকসিনের তো কখন আসবে কোনো ঠিক নেই,
কারণ পাওয়া যাচ্ছে না স্লট, আমি যা অবস্থা দেখছি। তো আমরা কি করে থার্ড ওয়েভের জন্য ঠিক কতটা প্রিপেয়ার্ড, আর এই মানে একমাত্র উপায় করোনার যেটা হচ্ছে ভ্যাকসিনেটেড হওয়া, তো এই ভ্যাকসিনেশনটা আমরা কি করে আমাদের পপুলেশনের কাছে আরো বেশি পৌঁছে দিতে পারবো, মানে এটার কি উপায়, মানে আদৌ আছে কি সেটাই। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। আমি ভ্যাকসিন নিয়েছি, কিন্তু সেটা এই জন্য নয় যে আমি ভ্যাকসিনের বিজ্ঞানটা ভালো বুঝেছি বলে নিয়েছি। আমি যখন ভ্যাকসিন নিই, আমি ধরে নিলাম যে আমি একটা ক্যান্ডিডেট ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করেছি। তার কারণ এই ভ্যাকসিনটা নেওয়ার পরেও আমার বয়সী যারা, আমার প্রায় 70-69, আমার বয়সী আমার বেশ কিছু বন্ধু চলে গেছেন ভ্যাকসিন নেওয়ার পরে, কোভিড হয়েই চলে গেছেন। সুতরাং ভ্যাকসিনটার উপরে আমি খানিকটা আস্থা অবশ্যই রাখছি, অনেকে বলছেন, এবং ডাক্তারদের মধ্যে দুটো আলাদা আলাদা ভাগ আছে। কিন্তু ভ্যাকসিনটা সত্যি কার্যকর কিনা তা নিয়ে আমি খুব কিছু বলতে পারবো না। যেটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে ভ্যাকসিন সত্যি ফ্রি এবং আনফ্রি। তো এক সময় পশ্চিমবাংলার যেটা ওই ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটা আমারই দায়িত্ব ছিল। এবং আমার জীবনের একটা বড় কলঙ্কর জায়গা হচ্ছে যে ভারতের শেষ পোলিও কেসটি আমারই আমলে পশ্চিমবাংলায় পাওয়া যায়। তো সেটা একটা খুব দুঃখের জায়গা আমার। আমি খুব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সামনে ওই যাকে কলেজে আমরা বলতাম হ্যাটা হওয়া, সেই হ্যাটা হয়েছিলাম, ন্যাচারালি হয়েছিলাম। তার কারণ ইউপি বিহারেও সে বছর পাওয়া যায়নি, আমাদের পাওয়া গেছে। কিন্তু সেটা করতে গিয়ে আমার যে মানে বোধটা খুব দৃঢ়, সেটা হচ্ছে যে ভ্যাকসিন কখনো, কোনো ভ্যাকসিন শুড নট বি পেড, যে কোনো ভ্যাকসিন হোক। কারণ ভ্যাকসিনটা কমিউনিটির দরকার, ব্যক্তির নয়। ভ্যাকসিন ইজ এ পাবলিক গুড, এবং যেহেতু এটা পাবলিক গুড, অর্থাৎ আমি নিলে অন্যদের উপকার হবে, সেই জন্যই এটা পাবলিক গুডস। এটা কখনোই, ইট শুড নেভার বি পারচেসড। যদিও আমরা অনেকেই ওই প্রাইভেট বাচ্চাদের জন্য প্রাইভেট হাসপাতালে কিনি, ডিঅ্যাক্টিভেটেড কিনি। তো সুতরাং এই পলিসিটা আমি একদমই মানতে চাই না যে ভ্যাকসিন প্রাইভেটে পাওয়া যাবে। দিস ইজ নট ট্রু। এবং এই যে পোলিও ড্রপ, যেমন পোলিও ড্রপ তো কেনা হয় না। পোলিও ড্রপ আমার বাচ্চাও যে ওই দো বুথ জিন্দেগি কা বলে ওই বুথে খায়, বা যখন বাড়ি বাড়ি ওরা এসে দেন তখন খায়, এবং দ্যাট ইজ হাউ ইট শুড বি। তার কারণ ওর ইমিউনিটিতে পুরো সমাজটার ইমিউনিটি তৈরি হচ্ছে পোলিও ওর সমবয়সী বাচ্চাদের। সুতরাং ভ্যাকসিন শুড নট বি পেড। 3 নম্বর যে প্রশ্নটা, আমি তার একটা এক্সাম্পল দিই। আমি একটা হাসপাতালের সঙ্গে যুক্ত, চোখের হাসপাতাল পুরুলিয়াতে। সেখানে একটা বড় ক্যাম্পাস আছে, একটা স্কুলও চলে, হাসপাতালটাও চলে। ক্যাম্পাসের মধ্যে প্রায় 10 একরের ক্যাম্পাস, 70 জন লোক থাকে। এবং এরা এই কোভিডের সময় ওরা প্রায় 50,000 মানুষকে খাইয়েছে, রিলিফ পৌঁছে দিয়েছে। এই ক্যাম্পাসের যারা এই পুরো কাজটা করেছেন, তাদের একজনেরও কোভিড হয়নি, নট ওয়ান কেস। কিছুদিন আগে ডিজিটাল আনন্দবাজারে এটা খবর করে ওরা করেছিলেন। এবং আমি ওই হাসপাতালে এই কদিন আগেই গেছিলাম, গত মাসে, এবং তখন এই প্রোটোকলটা দেখলাম। এবং আমি এটা কনভিন্সড যে বাকি প্রোটোকলটা যদি মানা যায়, মুখটা ঢেকে রাখা, হাঁচি কাশির নিয়মটা মানা, হাতটা পরিষ্কার রাখা, শারীরিক একটা দূরত্ব মেনটেন করা, এইগুলো যদি করা যায়, এর চেয়ে ভালো প্রস্তুতি আর কিছু হতে পারে না। আমি জানি না, মানে যা যা অসুখ থাকা সম্ভব আমার বয়সে আমার সবকটাই আছে, সব রকম ওষুধই খাই। কিন্তু আমি দেখেছি যে ওই এই নিয়মটা মানার ফলে আমি বাজার টাজার সবই যাই, আজকেও গেছি, আমি ব্যাঙ্গালোরে থাকি এখন। কিন্তু আমি এই নিয়মটা মানার ফলে কিন্তু আমি কোভিড ছেড়ে দিন, আমার এই গত 1.5 বছরে সর্দি জ্বরও হয়নি। এখানে যথেষ্ট ঠান্ডা, আমরা এখন রাত্রে একটা হালকা কম্বল ব্যবহার করি, প্রচুর বৃষ্টি পড়ছে। কিন্তু নিয়মগুলো যদি মানা যায় তাহলে কোভিড ঠেকানো যাবে। এবার নিয়ম মানা, বাকি ভ্যাকসিনের খোঁজে লাইনে হুমড়ি খেয়ে না পড়ে যদি নিয়ম মানেন, তাহলে কিন্তু এটা এড়ানো যেতে পারে। কারণ একটা সময় ভ্যাকসিনটা ব্রেক করবে, সরি ভাইরাসটার যদি হোস্ট না পায়,
তাহলে সে ভাঙতে বাধ্য। সুতরাং এটা নিয়ে সত্যি যদি ভলেন্টারিং করতে হয় তাহলে ভ্যাকসিনের জন্য ঠিক আছে, যেটুকু যার যেরকম বিশ্বাস তিনি সেরকম করবেন, কারণ বিজ্ঞানটা আমি বুঝি না ভ্যাকসিনের, এখনো পর্যন্ত যা ভ্যাকসিন বেরিয়েছে। কিন্তু বাকিটা বুঝি যে বাকি নিয়মটা মানলে কিন্তু এড়ানো যাবে, এবং এটাই আমার মতে প্রস্তুতি। আচ্ছা, অল্টারনেটিভ মেডিসিনের প্রসঙ্গে আর একটা কথা বলি। আয়ুষ কিন্তু মেনস্ট্রিমানাইজড, মানে ওটা কিন্তু পাবলিক হেলথ সিস্টেমের মধ্যেই আছে। হ্যাঁ, আয়ুষ সেইটা, শব্দটার মধ্যে তো সবকটাই আছে। হ্যাঁ সেইটাই বলছি যে আয়ুর্বেদ আছে, আয়ুর্বেদ, উনানি ইউনানি, আছে, যোগা, হোমিওপ্যাথ, সিদ্ধা, যোগা সবই আছে। সুতরাং সিদ্ধা। এটা ইজ এ হ্যাঁ, পার্ট অফ মেন স্ট্রিম, কিন্তু মেন হ্যাঁ। স্ট্রিমকেও মানতে হবে ওদের মেন স্ট্রিম বলে। সেইখানে একটা মানসিক ব্লকেজ আছে। থ্যাংক ইউ দিলীপ বাবু। আমার প্রশ্নটার উত্তরটা আমি খুবই ভালোভাবে পেলাম আপনার থেকে। ওকে, আর যদি কারো কিছু না থাকে, শুভদীপ দা, তাহলে কি আমরা এন্ড করবো? আমার মনে হয় এবার হ্যাঁ অনেকক্ষণ হলো। থ্যাংক আমারও ইউ খুব সো মাচ। ভালো লাগলো। এবং হ্যাঁ, আপনাদের সঙ্গে দেখা হলো এই আলোচনার সূত্রে, সেটা আরো ভালো লাগলো। হ্যাঁ, আজকাল তো দেখা হয় না কারোর সাথে। আজকাল আর দেখাই হয় না, সত্যি হ্যাঁ, অনেকদিনই হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। তাহলে চলি কুমার। থ্যাংক ইউ।